হ্যালো হ্যালো, কি অবস্থা কি অবস্থা কি অবস্থা কি অবস্থা আপনাদের সবার? ভাই একটু ক্লাস নিতে আসছি, আমার স্মার্ট বোর্ডের সামনে আমি 4 কাপ ফালাই রাখছি কেন ভাই? মানে কি একটা অবস্থা ভাই, এখানে দুনিয়ার সব আছে। মানে বহুত দিন পর আসলাম তো, আসলে রুমটা খুবই অগোছালো হয়ে আছে বুঝছো। ইট ওয়াজ ফাইন ব্যাক দেন, বাট এখন আসলে অনেক অগোছালো। যাই হোক বাচ্চারা, কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, এন্ড আপনাদের দোয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সো ডু লেট মি নো ফার্স্ট যে আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন নাকি শুনতে পাচ্ছেন না, আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন নাকি দেখতে পাচ্ছেন না, কোনটা? চলে, কি অবস্থা? এই তো ব্রো চলতেছে, কেমন আছেন দাদা? ডুইং গুড ভাই। লাইভ শর্ট করেন, হ্যাঁ হ্যাঁ লাইভ খুব বেশি না, আমি জানি তোমরা পড়তে বসবা, এর জন্যই 2 পেপারে ভাগ করছি। আজকে শুধুমাত্র ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো, কালকে হোপফুলি সেকেন্ড পেপার নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো 2 দিনে হোপফুলি 2টা পেপার নিয়ে কথা বলবো আর কি। আর তোমরা অনেকে ওয়ান শট ক্লাস নিতে বলছো, যেহেতু আমার পরীক্ষা চলতেছে, সো কারেন্টলি আই এম নট বিং এবল টু ডু দ্যাট। সো তার জন্য হলো তোমাদের ইউটিউবে ক্লাসগুলো আপলোড দেওয়া হচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট ক্লাস, সেগুলো অ্যাকচুয়ালি আমি আগে নিয়েছিলাম, অ্যান্ড আমার পরীক্ষা শেষ হওয়ার পরে 25 তারিখে শেষ হবে। সো 26 বা 27 তারিখ থেকে আমি কিছু ক্লাস নিব, সেটা তুমি সাজেশন ক্লাস বলতে পারো, বা যে টপিকগুলো ইম্পর্টেন্ট ফিজিক্সের এইচএসসির জন্য, সেই ডাউটগুলো বা সেই টপিকগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করব, বা গ্রুপে পোস্ট করতে পারি যে তোমার কোথায় ডাউট আছে আমাকে জানাও। সো তোমরা যে ডাউটগুলো দেখাবা সেগুলো হয়তো বা সলভ করে দেওয়ার চেষ্টা করবো, এখনো ঠিক করি নাই কি করব, পরীক্ষার পর কিছু একটা করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, হ্যালো ভাইয়া, হ্যালো হ্যালো, কি অবস্থা? একটু তাড়াতাড়ি, ইয়া ট্রাইং টু ডু দ্যাট। আমাকে একটু জানাই কত আওয়ার হবে ক্লাস? আধা ঘন্টা সর্বোচ্চ, এটা তো কোনো ক্লাস না। মানে আমি একটা সাজেশন টাইপের দেওয়ার চেষ্টা করতেছি, যদিও আমি কখনোই সাজেশনকে সাপোর্ট করি না যে সাজেশন দিয়ে পড়ো, কারণ এমন না যে এইচএসসির প্রশ্ন আমি করবো, এমন না। বাট স্টিল যারা হয়তো বা সবকিছু পড়ো নাই, বা একটু প্যারায় আসো পরীক্ষা নিয়ে যে ভাই কেমনে কি করব না করব, তাদের যদি একটু হেল্প হয়, তার জন্য এই সেশনটা আনা আর কি। সো আমাকে একটু জানানো লাগবে যে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা, ঠিক আছে? দাদা পুরাই আগুন, আচ্ছা ঠিক আছে ব্রো, বোর্ড কপিটা দিয়ে, আচ্ছা আচ্ছা ওকে ওকে দাদা। এসএসসি 24, আচ্ছা ওকে ফাইন, অল ক্লিয়ার দাদা। আচ্ছা দাদা এসে গেলাম, ওকে ফাইন। সবার কাছে কি সবকিছু ক্লিয়ার আছে? ক্লিয়ার থাকলে আমি কথা বলা শুরু করব, ঠিক আছে? যদি সবার কাছে সবকিছু ক্লিয়ার থাকে তাহলে আমি কথা বলা শুরু করব, ঠিক আছে? ওকে ফাইন, শুরু করি। আচ্ছা, এখন ফিজিক্স ফার্স্ট পেপার দেখো ভাই, খুবই মানে তোমাদের আসলে এইচএসসি পরীক্ষা হলো তোমাদের জন্য অন্যতম সোজা একটা পরীক্ষা। তোমার কাছে চ্যাপ্টার আছে 7টা চ্যাপ্টার থেকে 8টা কোয়েশ্চেন আসবে, তার মধ্যে থেকে তুমি মাত্র 3টা অ্যান্সার করবা, ঠিক আছে? সো প্রথম যে কথাটা আমি বলবো সেটা হলো ভেক্টর নামক চ্যাপ্টারটা ভাই বাদ দিয়েন না, ভাই দিয়েন না, এই চ্যাপ্টারটা বাদ দিয়েন না। আপনি ফিজিক্সের কথা বলেন, ম্যাথের কথা বলেন, যাই বলেন না কেন, বাট পরবর্তীতে যখন অ্যাডমিশন দিবেন বা ভার্সিটি লাইফে আসবেন, এই কনসেপ্ট ছাড়া আপনি চলতেই পারবেন না। ভেক্টর আপনার সব জায়গায় লাগবে, ভেক্টর আপনার সব জায়গায় লাগবে। আপনি অন্য 2টা চ্যাপ্টার পড়েন বা 3টা চ্যাপ্টার পড়েন, যাই পড়েন না কেন, তার সাথে ভেক্টরটা পড়েন, ভেক্টরটা আপনি পড়েন, ঠিক আছে? ভেক্টর এটা আপনার লাগবে। এন্ড ভেক্টর আসলে খুবই সোজা একটা চ্যাপ্টার, এখানে কঠিন কোনো কিছু নাই। তোমার এইচএসসি ফিজিক্স শুরু হয়েছিল ভেক্টর দিয়ে, সো অবশ্যই তোমার ভেক্টর সম্পর্কে আইডিয়া আছে, কারণ শুরুতে তো সবাই একটু হইলেও সিরিয়াস থাকে। সো আমি বলবো ভেক্টর ইজ এ মাস্ট রিড, এটা বাদ দেওয়ার কোনো দরকার নেই ভাই, এটা বাদ দিও না, ভেক্টর পড়ো, ভেক্টরটা কাজে লাগবে, ঠিক আছে? সো ভেক্টরটা পড়ো, এইটা একটা ফার্স্ট চয়েস। আর সেকেন্ড যেটা হতে পারে, আমি যেটা বলবো, আচ্ছা কিন্তু এটা দেখা যাবে না, এই কালারেই লেখা লাগবে। নিউটনিয়ান মেকানিক্স অনেকেই পড়ো নাই, অনেকেই পারো না, অনেকের অনেক ঝামেলা নিউটনিয়ান মেকানিক্স নিয়ে, বাট আমি বলবো নিউটনিয়ান মেকানিক্সের রৈখিক গতির পার্টটা পড়ো, ঠিক আছে? নিউটনিয়ান মেকানিক্সের রৈখিক গতির পার্টটা, ওকে? মানে কৌণিক গতি নিয়ে ঝামেলা হয়তো, এটার যে রৈখিক গতির যে পার্টটা আছে, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, শক্তির সংরক্ষণশীলতার নীতি, বলের ঘাত বল, এগুলো অন্তত পড়ো, ঠিক আছে? সো আমি টপিকগুলোর একটু নাম লিখে দিচ্ছি। বলের ঘাত মানে শুরুর দিকে যে জিনিসগুলো আছে, ঠিক আছে? বলের ঘাত,
ঘাত বল, ওকে। তারপর তোমার ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, সংরক্ষণশীলতার নীতি। তারপর তোমার শক্তির সংরক্ষণশীলতার নীতি, তো যদিও এই চ্যাপ্টারে লাগবে না, ওটা কাজ ক্ষমতা শক্তিতে লাগবে। তারপর তোমার ঘর্ষণ বল আছে, টান বল আছে, এগুলা টুকটাক, হ্যাঁ, ঘর্ষণ বল, টান বল, এবং সাথে একটু রোড ব্যাংকিংটা, ঠিক আছে। মাঝখানের টপিকগুলো তোমার কাছে কঠিন লাগলে স্কিপ করে যাও, কারণ কিন্তু একটা সিকিউই আসবে, সো পেইন হবে না, মানে কৌণিক বল থেকে আসলেও তো একটা সিকিউ আসবে, সো পেইন হবে না। সো কেউ যদি নিউটনের মেকানিক্স শর্টকাটে পড়তে চাও তাহলে বলবো অন্তত এই টপিকগুলো পড়ো, বলের ঘাত, ঘাত বল, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, আর ওইটা যে ম্যাথগুলা, ঘর্ষণ বলের 5টা বা 6টার মতো কেস আছে, ওই কেসগুলো যদি তোমার অ্যানালাইসিস করা থাকে তাহলে ঝামেলা হওয়ার কথা না। আর টান বলের 2টা বা 3টা ম্যাথ আছে, ওই পুলির ম্যাথ আছে হালকা পাতলা, আর ওই 2-3টা বস্তু লাগানো আছে একটা সুতা দিয়ে, ওইটার একটু ম্যাথ আছে, এই আর কিছু না। রোড ব্যাংকিং তো সবাই পারো, রোড ব্যাংকিং তো মনে হয় না এমন কেউ আছে যে পারো না, সবাই পারো, ঠিক আছে। সো নিউটনিয়ান মেকানিক্স থেকে এই টপিকগুলো দেখতে পারো, আর কারো যদি নিউটনিয়ান মেকানিক্স থেকে অ্যান্সার করার ইচ্ছা থাকে তাহলে নিউটনিয়ান মেকানিক্স পুরোটাই পড়ো, কারণ নিউটনিয়ান মেকানিক্সে আমার কাছে মনে হয় যে ফার্স্ট পেপারের একমাত্র চ্যাপ্টার যেখান থেকে 2টা সৃজনশীল আসার মতো আর কি, কারণ বিশাল বড় চ্যাপ্টার, তো রৈখিক পার্ট থেকে একটা সিকিউ করা যায় আরামসে, আবার কৌণিক পার্ট থেকেও আরেকটা সিকিউ করা যায় আরামসে। সো কারো যদি একদম মানে আমি যে নিউটনিয়ান মেকানিক্স থেকেই অ্যান্সার করবো, তাহলে নিউটনিয়ান মেকানিক্স পুরোটা ভালো মতো পড়ে যাও, হয়তো বা 2 সেট অ্যান্সার করে আসতে পারো, বা 2টা সৃজনশীল অ্যান্সার করে আসতে পারো, সেটা তোমার জন্য ভালোই হবে, ঠিক আছে, যদি তোমার পড়া থাকে নিউটনিয়ান মেকানিক্স। কারো যদি নিউটনিয়ান মেকানিক্স পড়া না থাকে, এই লাস্টের 20 দিনে এসে নতুন করে নিউটনিয়ান মেকানিক্স পড়ার দরকার নাই ভাই, এই চ্যাপ্টারে প্যাচ আছে, সত্য কথা, ফিজিক্স ফার্স্ট পেপারের এই চ্যাপ্টারে প্যাচ আছে, আইডিয়া তো আছেই হোপফুলি। সো কারো যদি পড়া না থাকে, পড়ার দরকার নাই, জাস্ট এই টপিকগুলো একবার দেখে যেতে পারো। আর কারো যদি পড়া থাকে, ইন দ্যাট কেস মোস্ট প্রবাবলি এটা একটা গুড চয়েস, কারণ এখান থেকে 2টা সিকিউ আসার খুব বড় ছোট চান্স আছে, ঠিক আছে। ওকে, চলো এই পর্যন্ত বুঝতে পেরেছো? এই পর্যন্ত বুঝেছো? কেউ চাইলে কিছু জিজ্ঞাসা করতে পারো, কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। ওকে, কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। ঈদ মুবারক, আচ্ছা ওকে ফাইন, ঈদ মুবারক, তোমার ঈদ লাগছে, ফাইন। স্প্যামিং করিও না ভাইয়া, স্প্যামিং করিও না, মানে আমি যখন আড্ডা মানে গল্প টল্প করতেছি না, ঠিক আছে। সো মানে একটু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলার চেষ্টা করতেছি, এখন স্প্যামিং করিও না, অন্য সময় করিও, সমস্যা নেই, ঠিক আছে। যাই হোক, বাচ্চারা কারো কোনো প্রশ্ন আছে থাকলে জিজ্ঞাসা করতে পারেন, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, অথবা আমি সামনে আগায় যাই, ঠিক আছে, অথবা আমি সামনে আগায় যাই। কারো কোনো প্রবলেম থাকলে বলেন, না হলে আমি সামনে আগাই। চলো চলো চলো, কারো কোনো প্রবলেম থাকলে বলো, না হলে আমি সামনে আগায় যাই। আচ্ছা, কেউ যেহেতু কিছু বলতেছেন না, তাহলে ধরে নিলাম যে আপনাদের সমস্যা নাই, আমি তাহলে সামনে আগায় যাচ্ছি, ঠিক আছে। সো এটা গেল ভেক্টরের আমরা সবই পড়বো, ভেক্টর কিছু বাদ দিব না, ভেক্টরের সবই পড়বো, ঠিক আছে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটার আমরা একটু সবই পড়বো, কঠিন না, সোজাই আছে ভেক্টর, সো হোপফুলি টাইম লাগবে না পড়তে, ঠিক আছে। আচ্ছা, এখন 3 নাম্বার যে চ্যাপ্টারটা, সেটা হলো কাজ ক্ষমতা শক্তি, তাই না? আমি লাস্টে বলে দিব নি যে হ্যাঁ, অনেকে প্রশ্ন করে না যে ভাই আমার প্রিপারেশন খারাপ, তাহলে আমার কোন 3টা বা 4টা চ্যাপ্টার পড়লে হয়, সেটা আমি লাস্টে বলবো নি। প্রথমে প্রতি চ্যাপ্টার থেকে কি কি পড়া লাগবে সেটা বলে নেই, দেন আমি তোমাদের একটা ইয়ার মতো সাজাই দিবনি, মানে একটা বিন্যাস সমাবেশের মতো, যে হ্যাঁ এই কয়েকটা চ্যাপ্টার তুমি পড়তে পারো, অথবা এই কয়েকটা পড়তে পারো, ঠিক আছে, এরকম আমি লাস্টে দিচ্ছি। প্রথমে সব চ্যাপ্টার সম্পর্কে একটু বলে নেই। সেকেন্ড যেটা আছে কাজ ক্ষমতা শক্তি, কাজ ক্ষমতা শক্তি, ঠিক আছে। আচ্ছা, এই চ্যাপ্টারে ওই শুরুর দিকের জিনিস থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা কম, মানে আমার কাছে যেটা মনে হয় শুরুর দিকের জিনিস থেকে খুব বেশি কোয়েশ্চেন আসবে না, যে এই হইছে কাজ কত, ওই হইছে কাজ কত, এইসব দিবে না, আমার কাছে পার্সোনালি মনে হয় আর কি। সো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে, সেটা হলো স্প্রিং এর যাবতীয় সবকিছু একটু পড়িও, স্প্রিংটা ভালো মতো পড়ো। সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হলো কোর ম্যাথ একটু ভালো মতো করে যাও, ঠিক আছে। এখান থেকে প্রচুর প্রশ্ন আছে, তোমরা দেখছো বিভিন্ন কলেজের কোয়েশ্চেনও তোমরা অ্যানালাইসিস করছো, বা প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করছো। সো কোর ম্যাথ জিনিসটা কিন্তু সিরিয়াসলি ইম্পর্টেন্ট। এটা তোমায় কি টাইপের প্রশ্ন করবে? প্রথম একটা কনসেপ্ট আছে, সেটা হলো ভরকেন্দ্রের সরণ দ্বারা কৃত কাজের কনসেপ্ট, ওই কোর ক্ষেত্রে লাগে, যেটা mgh প্রাইম বের করার শর্টকাট ফর্মুলাও আছে, তুমি সেটাও অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি বুঝে h প্রাইম বেরও করতে পারো, মানে কোর পানির y অক্ষ বরাবর ভরকেন্দ্রের সরণ যেটা। দেন তোমার আরেকটা কনসেপ্ট লাগে এখানে, যে যেখানে আমার একটা কুয়ো আছে, ঠিক আছে, এই কুয়ো খালি করার জন্য আমি কি করতেছি, আমি একটা মোটর ইউজ করতেছি, এই কুয়োটাকে খালি করার জন্য আমি কি ইউজ করতেছি, একটা মোটর ইউজ করতেছি, ঠিক আছে। সো এই মোটরের আবার একটা ইফিসিয়েন্সি দিয়ে দেয়,
কর্মদক্ষতা দিয়ে দেয়। আবার এই পাশ থেকে বলে যে মোটরের মধ্যে মোটর আমার কাজ করতেছে 200 ভোল্টে, মোটরের মধ্যে কারেন্ট যাচ্ছে 40 অ্যাম্পিয়ার, সাপোজ এরকম ইনফরমেশন দিয়ে দেয়, ঠিক আছে? তখন ওই তোমার ইলেকট্রিক পাওয়ারের ফর্মুলা দিয়ে মোটরের ইনপুট পাওয়ারটা বের করা লাগে। আই হোপ তোমরা এগুলো পড়ছো, ঠিক আছে? সো যদি কুয়োর ম্যাথ আসে, কুয়ো প্লাস কর্মদক্ষতা এই দুটো মিলে ম্যাথ আসবে, ঠিক আছে? যদি কুয়োর ম্যাথ আসে তাহলে কুয়োর ম্যাথ আর কর্মদক্ষতা দুটো মিলে ম্যাথ আসবে। মানে কুয়ো থেকে পানি খালি করার জন্য তো তুমি একটা মোটর ইউজ করবে, তাই না? সেই মোটরের একটা কর্মদক্ষতা থাকবে, এই দুটো মিলে কোয়েশ্চেন করবে। অথবা যেরকম টাইপের কোয়েশ্চেন করবে যে তোমার দুইটা মোটর আছে তোমার কাছে, ঠিক আছে, বা দুইটা পাম্প আছে, পাম্প তো সেই মোটর দিয়ে চালাচ্ছ, দুটো পাম্প আছে তোমার কাছে, তোমাকে বলবে যে প্রথম অর্ধেক প্রথম পাম্প চললো, দ্বিতীয় অর্ধেক পরের পাম্প চললো, মোট কত সময় লাগলো, ঠিক আছে? অথবা তোমাকে বললো যে প্রথম 10 মিনিট আমি প্রথম পাম্পকে চালাইছি, ঠিক আছে, বাকি অর্ধেক পানি খালি করার জন্য আমি এত ইনপুট পাওয়ার নাই এমন একটা পাম্প আনলাম, ঠিক আছে? তাহলে এই পাম্পের বা এই মোটরের ইফিসিয়েন্সি কত হইলে সে এত সময়ের মধ্যে আমার পানি খালি করে দিতে পারবে। এরকম বিভিন্ন টাইপের জিনিসপত্র, সেখানে আসলে কঠিন কোনো কিছু নাই। তোমার এই তিনটা ফর্মুলাই লাগবে। একটা হলো আউটপুট কাজ ইজ ইকুয়ালস টু mgh প্রাইম, ঠিক আছে? তাহলে আউটপুট পাওয়ার ইজ ইকুয়ালস টু mgh প্রাইম মাল্টিপ্লাইড ডিভাইডেড বাই টি। আউটপুট কাজকে তুমি সময় দিয়ে ভাগ করলে কি পাবা? আউটপুট পাওয়ার পাবা। এবং পাম্প বা মোটরের নর্মালি তো এরা ইলেকট্রিক্যাল ইনপুট নেয়, সেটা হয় তোমার VI অথবা I²R অথবা V²/R, এগুলো ইনফরমেশন গিভেন থাকবে, হ্যাঁ, যে মোটরটা এত ভোল্টে অপারেট করতেছে বা মোটরটা এত ভোল্টে কাজ করতেছে বা মোটরটার রেজিস্ট্যান্স এত, ওর মধ্যে দিয়ে এতখানি কারেন্ট যাচ্ছে। সো যা গিভেন থাকবে সেই অনুযায়ী তোমার ইনপুট পাওয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে ইনপুট পাওয়ারটা বের করা লাগবে, ঠিক আছে? যখন তুমি ইনপুট পাওয়ার পেয়ে যাবা, আউটপুট পাওয়ার পেয়ে যাবা, তোমার ইফিসিয়েন্সি বের করার ফর্মুলা কি বলো তো? পি আউট ডিভাইডেড বাই পি ইনপুট, ওকে, মাল্টিপ্লাইড বাই 100%। যদি 100% দেওয়া থাকে, আর যদি না দেওয়া থাকে তাহলে তো ফ্র্যাকশন দিয়েই করবা, তখন আর 100% দেওয়া লাগবে না। মানে যদি ইফিসিয়েন্সি দেওয়া থাকে 0.6 তখন তো আর 100% লিখবা না। যদি ইফিসিয়েন্সি দেওয়া থাকে 60% তখন তুমি 100% লিখবা, ঠিক আছে? অথবা তোমার কোনো কেসে ইফিসিয়েন্সি দিয়ে দিবে, বলবে কত সময় লাগবে, তখন তোমার ক্যালকুলেশনটা হবে রিভার্স, ঠিক আছে? তুমি ইনপুট পাওয়ার থেকে ইফিসিয়েন্সি ব্যবহার করে প্রথমে আউটপুট পাওয়ারটা বের করবা, আউটপুট কাজটা বের করবা, দেন এই ফর্মুলা দিয়ে টাইমটা বের করবা। বুঝতে পারছো? এখানে কঠিন কোনো কিছু নাই। আর তোমার ওই মাঝে মাঝে এরকম একটা শব্দ লেখা থাকবে, দেখবা যে বলবে যে মোটরের গায়ে বা পাম্পের গায়ে লেখা আছে 2 হর্স পাওয়ার। হ্যাঁ, ধরো প্রশ্নটা বলছে যে পাম্পের গায়ে লেখা আছে 2 হর্স পাওয়ার, তার মানে কি? পাম্পের গায়ে 2 হর্স পাওয়ার লেখা আছে মানে কি? মানে এটা পাম্পের ইনপুট পাওয়ার। পাম্পের গায়ে 2 হর্স পাওয়ার লেখা আছে, এটার মানে কি? এইটা পাম্পের ইনপুট পাওয়ার। অথবা তোমাকে বলছে যে পাম্পটা এত পাওয়ারে কাজ করে, পাম্পটা 2 হর্স পাওয়ারে কাজ করে, তার মানে কি? মানে তার কাছ থেকে আমরা 2 হর্স পাওয়ার পাই না, তার মানে তাকে চালানোর জন্য আমাদের 2 হর্স পাওয়ার তাকে সাপ্লাই দেওয়া লাগে, ঠিক আছে? এটা তার ইনপুট পাওয়ার। পাম্পের গায়ে যেটা লেখা আছে, পাম্প যেটায় কাজ করে বা পাম্পের রেটেড পাওয়ার যেটা, এগুলো সব পাম্পের কি? ইনপুট পাওয়ার। সো যদি লেখা থাকে পাম্পের গায়ে লেখা আছে এত হর্স পাওয়ার, তখন ওটাকে আমরা কি ধরে নিব? সেটাই কিন্তু আমাদের ইনপুট পাওয়ার হবে। তখন আর ইনপুট পাওয়ার ক্যালকুলেট করা লাগবে না, জাস্ট হর্স পাওয়ারকে ওয়াটে নিয়ে আসবা 746 দিয়ে গুণ করে, ঠিক আছে? বুঝতে পারছো? এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, চ্যাপ্টার 5-এ এই জিনিসটা একটু বেশি ইম্পর্টেন্ট। এটা লাস্টের দিকের টপিক চ্যাপ্টার 5-এর, বাট এটা খুব বেশি ইম্পর্টেন্ট, ওকে? আর স্প্রিং আছে এখানে। আর একটা জিনিস আছে, ওই যে তোমার ইট দিয়ে স্তম্ভ বানানো, ঠিক আছে? একটা দেখবা খুব পপুলার টাইপের ম্যাথ আছে, আমি একটু বলেই দিই। একটা খুব বেশি পপুলার ম্যাথ আছে, হ্যাঁ, যেরকম একটা ম্যাথ আছে, এরকম ম্যাথ তোমরা দেখছো কিনা, এটা খুব পপুলার। 5টা ইট এইভাবে আছে, ঠিক আছে? এইভাবে আছে, ওকে? 5টা ইট এইভাবে পরপর রাখা আছে। তুমি 5টাকে ধরে একবারে সোজা করছো, ঠিক আছে? 5টাকে ধরে কি করছো? একবারে সোজা করছো, বুঝছো? মানে 5টাকে একসাথে ধরে সোজা করছো, ওকে? তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করা লাগবে, ধরো সেটার মান হলো W1, ওকে? আর আরেকবার কি করছো? 5টা ইট ভূমিতে রাখা ছিল, একটার পর একটা সাজিয়ে স্তম্ভ বানাইছো, একটার পর একটা সাজিয়ে স্তম্ভ বানাইছো। এখানে কি করছো? পর পর সাজিয়ে স্তম্ভ বানাইছো, পর পর সাজিয়ে স্তম্ভ বানাইছো, স্তম্ভ বানাইছো, ঠিক আছে? ধরো এই ক্ষেত্রে W2, তোমাকে বলবে W1 আর W2 এর মধ্যে তুলনা করো।
আলটিমেটলি তোমার কিন্তু একই জিনিসই তৈরি হয়েছে, 5 ইট অল একটা স্তম্ভ তৈরি হয়েছে। একবার 5টাকে ধরে সরাসরি সোজা করছো, আর একবার 5টাকে পর পর বসায়া স্তম্ভটা বানাইছো, ঠিক আছে? তোমাকে প্রশ্ন করবে দুই ক্ষেত্রে কৃতকাজের মধ্যে তুলনা করো। ওকে, এখানে কৃতকাজটা কেমনে বের করবা বলো তো? ভর কেন্দ্রের সরণের কনসেপ্ট দিয়ে এখানে আমাদের কৃতকাজ যেটা বের হবে, 5টা ইটের ভর ধরো 5m, ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই জি। আর এখানে ভর কেন্দ্রের সরণ কত হবে বলো তো? যদি ইটের এই জিনিসটা দেওয়া না থাকে, যদি ইটের যেটা যদি দৈর্ঘ্য হয় বা যেটাই বলে যেই ডাইমেনশনটা যদি দেওয়া না থাকে, তাহলে এটা হবে মাল্টিপ্লাইড বাই h/2, যদি এইটুকু h হয়, ঠিক আছে? এইটা হবে w1। ওকে, ওই ভরকেন্দ্রের সরণের কনসেপ্ট দ্বারা করতে হবে আর কি, ঠিক আছে? সো যদি তোমার এই ডাইমেনশনটা দেওয়া না থাকে, তখন ভরকেন্দ্রের সরণের কনসেপ্ট দ্বারা কৃতকাজের ফর্মুলা হবে 5টা ইটের ভর 5m, যেখানে m হলো প্রত্যেকটা ইটের ভর, মাল্টিপ্লাইড বাই g মাল্টিপ্লাইড বাই h/2। এখন যদি সামহাও এই ডাইমেনশনটা দিয়ে দেয়, ধরো বলছে এটা l, তখন বলো তো কি হবে কৃতকাজের ফর্মুলা? জানার কথা ভাই, ভরকেন্দ্রের সরণ দ্বারা কৃতকাজের কনসেপ্ট দিয়ে করতে হবে। কি হবে বলো? তখন w1টা হবে 5m মাল্টিপ্লাইড বাই g মাল্টিপ্লাইড বাই h/2 মাইনাস l/2, ঠিক আছে? সো এই ডাইমেনশনটা দিয়ে দিলে তখন এটাকে কনসিডারেশন আনা লাগবে, কারণ তখন ভরকেন্দ্রটা থাকবে এইখানে, যেটা হলো l/2 উচ্চতায়, আর ভরকেন্দ্র যাচ্ছে কোথায়? h/2 উচ্চতায়। তাহলে y অক্ষ বরাবর ভরকেন্দ্রের সরণ কত? h/2 মাইনাস l/2, ঠিক আছে? তখন এই ফর্মুলার মধ্যে সেটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, আর এই ক্ষেত্রে কৃতকাজ বের করার ফর্মুলা কি বলতো? জানার কথা এতদিনে, n² - n ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই mgh, ঠিক আছে? এখন এখানে যেটার ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে, এখানকার যে m সেটা কিন্তু একটা ইটের ভর, এখানকার যে h সেটা কিন্তু একটা ইটের উচ্চতা। ভাই ভালো মতো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এখানে এইচটা কি? পুরো স্তম্ভের উচ্চতা, বাট এখানকার এইচটা কি বলতো? এখানকার এইচটা কিন্তু একটা ইটের উচ্চতা, এটা যেন ভুল না হয়। এখানে ধরো প্রত্যেকটা ইটের উচ্চতা তোমাকে বলে দিছে 1 মিটার, হ্যাঁ? সো এখানে এইচ তাহলে কত হবে? এখানে এইচ হবে 5 মিটার। যদি প্রত্যেকটা ইটের উচ্চতা 1 মিটার হয়, তাহলে এখানে এইচ কত হবে? 5 মিটার। কিন্তু এখানে কিন্তু এইচ 1 মিটারই, বুঝছো? মানে এখানে এইচটা কি হিসেবে ধরছি? পুরো স্তম্ভের উচ্চতা 1 মিটার, 1 1 1 1 1 এরকম 5টা, তার মানে কি 5 মিটার। বাট এখানকার এইচটাকে, এই ফর্মুলাটা যখন ডিরাইভ করা হয়, এখানকার এইচটা কি ছিল বলতো? এক একটা ইটের উচ্চতা। সো এখানে এইচটা কিন্তু 1 মিটার হবে, এই ভুল করা যাবে না, ঠিক আছে? সো এগুলাই মোটামুটি চ্যাপ্টার 5 থেকে। কারো কিছু বলার থাকলে বলতে পারেন, কারো কোনো ডাউট থাকলেও বলতে পারেন। বলেন বলেন বলেন, কারো কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট আছে? দেখেন 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 দেখেন, কারো কোনো ডাউট আছে কিনা? কারো কোনো ডাউট আছে কিনা? থাকলে বলেন। কারো কোনো ডাউট থাকলে বলতে পারেন, আর ক্লিয়ার হলেও বলেন, তাহলে আমি পরের চ্যাপ্টার নিয়ে একটু কথা বলি। দাদা হ্যাঁ, আমি যেটা বলবো ভাইয়া, তুমি যে প্রশ্ন করেছো, দাদা ওভারঅল কোন 3টা চ্যাপ্টার করলে ভালো হয়, এটা আমি বলবো, এটা বলবো লাস্টে বলবো। প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে একটু বলে নেই, লাস্টে বলি, ঠিক আছে? মাঝখানে ফ্লো নষ্ট না করি, প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে একটু বলে নেই, তারপর লাস্টে বলি, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, ফাইন ফাইন, তাহলে সামনে গেছি। হ্যাঁ, তাহলে সামনে গেছি, চলো নেক্সট চ্যাপ্টার 6 মহাকর্ষ অভিকর্ষ, ঠিক আছে? মহাকর্ষ এবং অভিকর্ষ। আচ্ছা, এখানে আমার কাছে যে জিনিসগুলো মনে হয় যে বাদ দেওয়া একদমই উচিত হবে না, মানে তোমাকে তো সবকিছু পড়তে বলতেছি, মানে তুমি কিন্তু মানে যে সময় থাকে চ্যাপ্টারের সবকিছু অবশ্যই পড়বা, বাট যেগুলা বাদ দেওয়া একদম ভুল হবে সেগুলোর নাম আমি লিখতেছি, ঠিক আছে? তুমি কিন্তু পড়বা সবকিছুই, বাট আমি বলতেছি সেগুলোর কথা যেগুলো বাদ দেওয়া একদমই তোমার জন্য ভুল হয়ে যাবে এই চ্যাপ্টার থেকে যদি তুমি অ্যান্সার করতে চাও। ওকে, সো মহাকর্ষ অভিকর্ষতে আমি বলবো জি এর চেঞ্জের যে ফর্মুলাগুলো, ঠিক আছে? ওকে, মানে আমি ভূপৃষ্ঠ থেকে h মিটার উপরে গেলাম, তার জন্য নতুন গ্র্যাভিটি কত হবে? আমি ভূপৃষ্ঠের ভিতরে h মিটার প্রবেশ করলাম, তার জন্য নতুন গ্র্যাভিটি কত হবে? আমি ভূপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে অবস্থান করতেছি, পৃথিবীর ঘূর্ণনের জন্য আমার নতুন গ্র্যাভিটি কত হবে? এগুলো সব পড়া লাগবে, ঠিক আছে? গ্র্যাভিটির চেঞ্জের যত রকমের ফর্মুলা আছে সব পড়া লাগবে। এন্ড সবচেয়ে বড় কথা, এই ফর্মুলা কখনো কেউ ইউজ করবা না। g prime is equals to g multiplied by 1 minus 2h by r, এই ফর্মুলা কখনো ইউজ করবা না। ভূপৃষ্ঠ থেকে h মিটার উপরে ওঠার ফর্মুলা এটা না, বইয়ের মধ্যে লেখা আছে না, এটা কখনো ইউজ করবা না। এটা দিয়ে তুমি কারেক্ট অ্যান্সার পাবা না, কারণ তুমি এটাকে যখন দ্বিপদী বিস্তৃতি করছো, তুমি কি উচ্চঘাতী সব পদ বাদ দিয়ে দিছো, তুমি কেমনে কারেক্ট অ্যান্সার আশা করো? তুমি কোনটা ইউজ করবা? তুমি ইউজ করবা
জি প্রাইম বাই জি ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এইটা আমরা ইউজ করব, ঠিক আছে, আমরা এইটা ইউজ করব। ওকে, এটা আমরা ইউজ করব না, এখানে সব উচ্চঘাতী পদকে বাদ দেওয়া হয়েছে, আমরা এটাকে ইউজ করব না। আমরা কোনটা ইউজ করব? এইটা ইউজ করব, ঠিক আছে, মনে থাকবে। সো গ্র্যাভিটি কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, এই চ্যাপ্টারে গ্র্যাভিটি খুব বেশি ইম্পর্টেন্ট। সো গ্র্যাভিটি কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। ওকে, মাথায় থাকে যেন, গ্র্যাভিটির কথা যেন মাথায় থাকে, গ্র্যাভিটি বাদ দিয়ে যাব না আমরা যদি এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে চাই। ওকে, সেকেন্ড যেটা স্যাটেলাইট, হ্যাঁ স্যাটেলাইট। ওকে, স্যাটেলাইট বানান কি ভুল লিখলাম নাকি? আচ্ছা যা হইছে লিখছি, স্যাটেলাইট। হ্যাঁ, এটা পড়তে হবে। স্যাটেলাইটের ফর্মুলা আমি জানি একটু কঠিন, বাট তুমি যদি মানে ধারাবাহিকভাবে ফর্মুলা ডিরাইভ করার জিনিসপত্র মাথায় রাখো, তাহলে তুমি ফর্মুলা পরীক্ষার হলে বসে বানাতে পারবা, ঠিক আছে। আমি স্যাটেলাইটের ফর্মুলা কখনোই মুখস্থ করছিলাম না এইচএসসি লাইফে, আমি জাস্ট সিস্টেমটা মনে রাখছিলাম যে হ্যাঁ এমনি করে আসে। যেমন তুমি ধরো চিন্তা করো, তোমার ওই প্রথম যে ফর্মুলাটা বেগ বের করার ফর্মুলা, তাই না, স্যাটেলাইটে যে কাক্ষিক বেগ বের করার ফর্মুলা, সেই ফর্মুলা কই থেকে আসে বলো তো? কেন্দ্রমুখী বলের ফর্মুলা থেকে, ঠিক আছে, যে এমভি স্কোয়ার্ড বাই আর ইজ ইকুয়ালস টু জি এম এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এখান থেকে আসে, ঠিক আছে। সো আমি ওটাকে ওইভাবে মনে রাখতাম যে ফর্মুলা এইভাবে আসবে, ঠিক আছে। তো ওইখান থেকে তোমার হাইট বের করার ফর্মুলা বা পর্যায়কাল বের করার ফর্মুলা সবই বের করা যায় ধারাবাহিকভাবে। সো তোমার যদি ফর্মুলা মুখস্থ না থাকে, ইন দ্যাট কেস ফর্মুলা কেমনে বের করছে সেই প্রসিডিউরটা মাথায় রাখো, তাহলেও হবে। পরীক্ষার হলে খুব বেশি সময় লাগবে না ওইটুকু বের করতে, ঠিক আছে। সো স্যাটেলাইটটা খুব বেশি ইম্পর্টেন্ট। এন্ড স্যাটেলাইটের মধ্যে ভূস্থির উপগ্রহটা অবশ্যই অবশ্যই পড়তে হবে, সেটা তুমি খ নাম্বারের জন্য বলো বা সেখান থেকে কোয়েশ্চেন আসুক, যেটাই আসুক, ঠিক আছে। সো আমরা ভূস্থির উপগ্রহটা একটু পড়বো, ঠিক আছে, আমরা ভূস্থির উপগ্রহটা একটু পড়ব, তাহলেই হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা। আর খ নম্বরের জন্য কেপলারের সূত্রগুলো একটু পড়া লাগবে, ঠিক আছে। কেপলারের যে সূত্র ছিল না তিনটা গ্রহ সম্পর্কিত, সেই তিনটা সূত্র আমরা খ নম্বরের জন্য একটু পড়বো। আর স্যাটেলাইটের উপকারিতা, ঠিক আছে, স্যাটেলাইটের যে উপকারিতা সেটাও আমরা একটু পড়বো। আচ্ছা ধরো তোমাকে এরকম একটা প্রশ্ন আসছে ঘ নাম্বারে, ঠিক আছে, তোমাকে বলছে যে ধরো কথার কথা, তোমার নাম ধরো রহিম, ঠিক আছে, রহিম পৃথিবীতে দাঁড়ায় আছে, সে পৃথিবীতে দাঁড়ায় সে দেখতে পাচ্ছে যে একটা বস্তু আকাশে সব সময় স্থির হয়ে আছে, কখনোই নড়তেছে না। রহিম আকাশের দিকে তাকিয়ে দেখলো একটা বস্তু সব সময় স্থির হয়ে আছে আকাশে, সে কখনোই নড়তেছে না। তোমাকে ঘ নম্বরে প্রশ্ন করলো যে ওই বস্তুটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে এবং ওই বস্তুর কাজ ব্যাখ্যা করো। সো প্রথম কথা, ওইটা একটা ভূস্থির উপগ্রহ, ঠিক আছে। তোমার উপগ্রহের বা স্যাটেলাইটের কৃত্রিম উপগ্রহের যে এইচ বের করার ফর্মুলা, সেটা দিয়ে প্রথমে ওই ভূস্থির উপগ্রহের হাইটটা বের করা লাগবে। দেন কিন্তু তোমার ওই ভূস্থির উপগ্রহের বা কৃত্রিম উপগ্রহের কাজ সম্পর্কে বর্ণনা করা লাগবে, বুঝতে পারছো? সো এর জন্য কৃত্রিম উপগ্রহের কাজ কি কি এগুলো আমরা একটু পড়বো, ঠিক আছে। চ্যাপ্টার লাস্টে একদম আছে, খুবই সোজা ভাই, খুবই কমন জিনিসপত্র, মানে তুমি মুখস্থ না করলে একবার দেখে যাও যেন পরীক্ষার হলে অন্তত বানায় লিখতে পারো, ঠিক আছে, বুঝছো? আর ওই শুরুর দিকে কিছু ছিল না, ওই মহাকর্ষ বল টল বের করার কিছু ফর্মুলা, এখানে পৃথিবী আছে, এখানে চাঁদ আছে, মাঝখানে কোথায় মহাকর্ষ বল শূন্য হবে, এই জিনিসগুলো হালকা পাতলা একটু দেখো, ঠিক আছে। হালকা পাতলা একটু ওই মহাকর্ষ বল মানে দুই তিনটা বস্তু থাকলে মহাকর্ষ বল কেমনে বের করে। এখন দেখো তুমি যদি এটা করতে যাও তোমার ভেক্টরের কনসেপ্ট লাগবে, এর জন্যই বলছি যে মানে ভেক্টর ছাড়া আসলে নড়াচড়া করা কঠিন। ওকে, সো আমরা যদি বলি তাহলে শুরুর দিকে যে মহাকর্ষ বল ছিল সেটা একটু পড়া লাগবে, তবে অবশ্যই একটা বস্তুর উপরেই বল প্রয়োগ করতেছে সেই সব জিনিসপত্র আসবে বলে আশা করিও না, এরকম কিছু আসতে পারে। সাপোজ আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, ধরো দুটো মাল্টিপল বস্তু আছে, এখানে নতুন একটা বস্তু রাখলাম, তার উপর লব্ধি বল কত প্রশ্ন করলো, ধরো ওকেও আকর্ষণ করতেছে, দুইটা বল আছে, দুইটা ভেক্টর রাশি, দুইটা ভেক্টরের লব্ধি বের করা লাগবে। দ্যাট মিন্স তুমি ভেক্টর বাদ দিলে হচ্ছে না, ভেক্টর তোমার পড়তেই হবে, তুমি যে চ্যাপ্টারের অ্যান্সার করতে চাও না কেন, ভেক্টর ইজ এ মাস্ট রিড, ঠিক আছে, বুঝতে পেরেছেন? সো মহাকর্ষ বলের কিছু ব্যাপার স্যাপার আছে যেখানে লব্ধি মহাকর্ষ বল বের করা লাগে, আমি স্পেশালি একটু লিখে দিই কি বের করা লাগে, লব্ধি মহাকর্ষ বল যেখানে বের করা লাগে, মানে দুই তিনটা মহাকর্ষ বল যেখানে কাজ করে, সেই কেসগুলো আমরা একটু পড়ে যাব, ঠিক আছে। লব্ধি মহাকর্ষ বলের যে কেসগুলো ছিল সেগুলো আমরা একটু পড়ে যাব, যেমন যেটা একটা উদাহরণ হতে পারে, একটা বর্গাকার ক্ষেত্র হতে পারে, একটা আয়তাকার ক্ষেত্র হতে পারে, ইট ক্যান বি এনিথিং। ওকে, সো আই গেস বুঝতে পারছেন। ওকে, চলেন, বুঝছেন? চ্যাপ্টার 6 কার কোনো ঝামেলা আছে? দাদার কথা শুনে মনে হচ্ছে ফিজিক্স কত ইজি। আচ্ছা, ফিজিক্স ফার্স্ট পেপার কিন্তু সিরিয়াসলি ইজি, ঠিক আছে, মানে আমি যেটা সবসময় বলি ফার্স্ট পেপার ইজি বাট বোরিং, সেকেন্ড পেপার কঠিন বাট ইন্টারেস্টিং, ঠিক আছে। ফিজিক্স ফার্স্ট পেপারটা অনেক ইজি,
কিন্তু আমার কাছে বোরিং লাগে পার্সোনালি ফিজিক্স ফার্স্ট পেপার, বাট সেকেন্ড পেপারটা একটু কঠিন বাট অনেক ইন্টারেস্টিং, ঠিক আছে? বাট এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, অন্যদের ক্ষেত্রে অবশ্যই ভ্যারি করতে পারে। যাই হোক, ঠিক আছে, হয়েছে 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 শুড উই মুভ ফরওয়ার্ড? আমরা কি সামনে আগাতে পারি? ওকে ওকে, দ্বিতীয় পটে সহজ। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই বললাম যে লাইক তোমার কাছে যেটাই লাগুক সমস্যা নেই, আমি জাস্ট আমার কথা বলতেছিলাম আর কি। তোমার কাছে অবশ্যই সেকেন্ড পেপার সহজ লাগতেই পারে, আই হ্যাভ নো অবজেকশন। যাই হোক, সামনে আগে নাকি? চলেন, হয়েছে এটা চ্যাপ্টার 6 হয়েছে 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 হয়েছে। চলেন নেক্সট নেক্সট, সেটা হলো চ্যাপ্টার 7। আচ্ছা, চ্যাপ্টার 7-এ তো তোমাদের আসলে কিছু নাই, তোমরা চ্যাপ্টার 7-এ পড়বা কি? চ্যাপ্টার 7-এ তো কিছু নাই, ঠিক আছে? চ্যাপ্টার 7 থেকে যদি কোয়েশ্চেন আসে, মানে আমি মনে প্রাণে বিশ্বাসী ইয়ং এর গুণাঙ্ক থেকে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? তোমরা যে এরকম জিনিসপত্র পড়ছো না, এরকম জিনিসপত্র পড়েছো কি? ধরো এই একটা তার আছে, ঠিক আছে, এই আর একটা তার আছে, এইটার একটা ইয়ং এর গুণাঙ্ক থাকে, এইটার আর একটা ইয়ং এর গুণাঙ্ক থাকে, ঠিক আছে? তখন তোমাকে ওই লব্ধি মানে মোট প্রসারণটা বের করতে বলে। পড়ছো না এগুলো? পড়ছো তো আই গেস। বা ধরো যেরকম একটা জিনিস আছে, এই একটা বস্তু আছে, ঠিক আছে, এটাকে উপর থেকে 4টা তার দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। ওকে, কয়টা তার দিয়ে বেঁধে হয়েছে? 4টা তার দিয়ে। 4টা তারের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া থাকবে, দৈর্ঘ্য দেওয়া থাকবে, তোমাকে বলবে সিস্টেমের প্রসারণ কত, ঠিক আছে? অথবা তোমাকে অসহপীড়ন থেকে কোয়েশ্চেন করতে পারে। একটা তার আছে, কোন এক শীতের রাতে তাপমাত্রা হঠাৎ করে 30 ডিগ্রি সেলসিয়াস কমে গেল, ঠিক আছে? তারের ওই দৈর্ঘ্য প্রসারণ সহগটা তোমাকে দিয়ে দিল, দিয়ে বললো যে তারটা কি ছিঁড়ে যাবে নাকি যাবে না। অসহপীড়ন দিয়ে দিবে, সেখান থেকে প্রশ্ন করবে তার কি ছিঁড়ে যাবে নাকি যাবে না। তোমার কি করা লাগবে? এই দৈর্ঘ্য প্রসারণ সহগ ইউজ করে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস কমে গেলে তারের দৈর্ঘ্য কতখানি কমে সেটা বের করা লাগবে। দেন তারের ওই দৈর্ঘ্য পরিবর্তন থেকে বিকৃতি বের করা লাগবে। দেন ইয়ং এর গুণাঙ্ক ব্যবহার করে বের করতে হবে যে তারের মধ্যে কতখানি পীড়ন তৈরি হচ্ছে। যদি সেই পীড়নটা অসহপীড়নকে ক্রস করে যায়, তখন তুমি কি বলবা? হ্যাঁ, তার ছিঁড়ে যাবে। আরেকবার বলি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাকে একটা তার দিয়ে দিবে, তার দিয়ে সেই তারের অসহপীড়ন দিয়ে দিবে, ঠিক আছে? দিয়ে বলবে কোনো এক শীতের রাতে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। ওকে, তারের দৈর্ঘ্য প্রসারণ সহগ এত, এই তার কি ছিঁড়ে যাবে নাকি যাবে না? কেমনে করে সলভ করবা? তুমি প্রথমে এই দৈর্ঘ্য প্রসারণ সহগ ইউজ করে বের করবা যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমলে তারের দৈর্ঘ্য কতখানি কমে, ঠিক আছে? বের করা খুবই সোজা। তোমরা জানো L = যে L0 প্লাস আলফা L ডেল থিটা। জানো তো আলফা L না আলফা L নট, আলফা L নট ডেল থিটা আর কি, জানো তো মোস্ট প্রবাবলি। এটা নিয়ে তো মনে না কারো ঝামেলা আছে। সো সেখান থেকে তোমরা কি করবা? প্রথমে তারের দৈর্ঘ্য প্রসারণটা বা দৈর্ঘ্য সংকোচনটা, এই ক্ষেত্রে দৈর্ঘ্য সংকোচনটা বের করবা। দৈর্ঘ্য সংকোচন বের করার পর দেখবা যেখানে কতখানি বিকৃতি তৈরি হয়েছে। কেমনে? দৈর্ঘ্য সংকোচন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, ঠিক আছে? দেন দেখবা এতখানি বিকৃতি তৈরি হওয়ার কারণে এখানে কতখানি পীড়ন তৈরি হয়েছে। কেমনে বের করবা? ইয়ং এর গুণাঙ্ক ইজ ইকুয়ালস টু পীড়ন বাই বিকৃতি, এইটা দিয়ে। দেন দেখবা এই পীড়নটা কি অসহপীড়নের চেয়ে বেশি নাকি কম। যদি সামহাও এটা অসহপীড়নকে ক্রস করে যায়, দেন ইউ উইল সে তার ছিঁড়ে যাবে। বাট যদি ক্রস না করে তাহলে কি বলবা? না, তার ছিঁড়বে না, ঠিক আছে? মনে থাকবে, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো ইয়ং এর গুণাঙ্ক ইজ এ মাস্ট রিড। ইয়ং এর গুণাঙ্ক এটা পড়তেই হবে, ঠিক আছে? এবং সেই সাথে অসহপীড়ন। ওকে, এই তাপমাত্রা কমার ম্যাথটা কিন্তু খুব বেশি ফেমাস, খুব বেশি ফেমাস, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ম্যাথ আছে যে ম্যাথটা অনেক বেশি ফেমাস। তোমরা এই ম্যাথটা করছো কিনা? করা উচিত, করা উচিত, এইসব ম্যাথ করা উচিত। ধরো তোমাকে এরকম বললাম, একটা তার আছে, ঠিক আছে? একটা তার আছে এরকম, সেই তারের একদম মাঝখানে, সেই তারের কোথায় একদম, আচ্ছা লাল কালি দিয়ে লিখবো না নীল কালি দিয়ে লিখি? নীল কালি দিয়ে কি দেখা যাবে? নীল কালিটা মনে দেখাই যাবে না। আচ্ছা দেখা যাবে না, দাঁড়াও ওয়েট, একটু ডাইভার্সিটি খুঁজতেছিলাম, কি দিয়ে লিখি? হ্যাঁ, এটা দিয়ে লিখি। সেই তারের একদম মাঝখানে তুমি কি করেছো? একটা বস্তু ঝুলাই দিছো, ঠিক আছে? সেই তারের একদম মাঝখানে কি করছো? একটা বস্তু ঝুলাই দিছো। যখন এই তারের মাঝখানে একটা বস্তু তুমি ঝুলাই দিবা, তখন তারটা কি হবে বলো তো? তারটা এইভাবে নেমে আসবে। তারটা কি হবে? এইভাবে নেমে আসবে, ঠিক আছে? এভাবে কি হবে? নেমে আসবে তারটা। ওকে, কালিটা কই গেল? পাইছি, যাই হোক। ওকে, এইভাবে নেমে আসবে। এখান থেকে তোমাকে বিভিন্ন জিনিসপত্র বের করতে বলে আর কি, ঠিক আছে? এই ম্যাথটা তোমরা দেখছো নাকি জানি না। ওকে, এখান থেকে তোমাকে বিভিন্ন জিনিসপত্র বের করতে বলতে পারে, তোমাকে বিকৃতি বের করতে বলতে পারে। বিকৃতি বের করা খুবই ইজি হবে। বা বাকি সব ইনফরমেশন দিয়ে তোমাকে ইয়ং এর গুণাঙ্ক বের করতে বলতে পারে, ঠিক আছে? সো এখানে যে ব্যাপারটা সেটা হলো ওই বল বের করতে একটু ঝামেলা হয়। এখানে একটা টান বল কাজ করে, জানো মোস্ট প্রবাবলি। এখানেও একটা টান বল কাজ করে, ঠিক আছে?
দেন এই টান বলের এই বরাবর একটা উপাংশ থাকে, এই বরাবর একটা উপাংশ থাকে, আর এই বরাবর থাকে দুইটা উপাংশ। বইয়ের মধ্যে ম্যাথ আছে, আমি ডিটেলসে যাচ্ছি না, তোমরা করা উচিত আর কি এই ম্যাথ, ঠিক আছে। সো এই বরাবর কাজ, এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, এই বরাবর কাজ করে টি কস থিটা, এই বরাবরও কাজ করে টি কস থিটা, অনেকে এইটাকে থিটা ধরে, তোমার ইচ্ছা, আপ টু ইউ। এই বরাবর কাজ করে 2t sin থিটা। এই 2t sin থিটাটা কার সমান হয়? mg এর সমান হয়, ঠিক আছে। সো এখান থেকে প্রথমে অ্যাকচুয়ালি বলটা বের করা লাগে, এটাই হলো তোমার পীড়ন বল, ঠিক আছে ভাই। তারের মধ্যে কতখানি বল কাজ করতেছে, এই 2t sin থিটা ইজ ইকুয়ালস টু mg ধরে প্রথমে টিটা বের করা লাগে, ঠিক আছে। তারপর হলো তোমার এই অ্যাঙ্গেলটা বের করা লাগে, অ্যাঙ্গেল তেমনও বের করা লাগবে, এই থিটার মানটা বের করা লাগে। কেমনে বের করবা থিটার মান? এই যে এইটাও থিটা, ওইখান থেকে বের করতে হয়, ঠিক আছে। এই থিটার মানটা বের করা লাগে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে। দেন আমাদের কি করা লাগে? বিকৃতি বের করা লাগে, ঠিক আছে। বিকৃতি বের করা লাগে। বিকৃতি কেমনে বের করবো ভাইয়া? এই থিটা ইউজ করে এই দৈর্ঘ্যটা বের করা লাগে, ঠিক আছে। এখন আগে দৈর্ঘ্য ছিল এইটুকু, এখন হইছে এতটুকু, তাহলে পরিবর্তনটাই কি? বিকৃতি। অ্যাকচুয়ালি এখানে পরিবর্তনটা বিকৃতি না, এখানে পরিবর্তনের ডাবলটা হলো বিকৃতি। এই পাশেও চেঞ্জ আছে, এই পাশেও চেঞ্জ আছে। সো এই পাশে চেঞ্জটা বের করে তাকে 2 দিয়ে গুণ করলে পুরো তারের বিকৃতি বের হয়ে যাবে, বা দৈর্ঘ্য পরিবর্তন বের হয়ে যাবে, সরি, পুরো তারের দৈর্ঘ্য পরিবর্তন বের হয়ে যাবে। দেন সেটাকে আদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করলেই বিকৃতি বের হয়ে যাবে। সো বিকৃতি বের করবা, এই পাশ থেকে পীড়ন বলের মান বের করবা, পীড়ন বলকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে পীড়ন বের হয়ে যাবে। দেন পীড়ন আর বিকৃতির অনুপাত হলো ইয়ং এর গুণাঙ্ক। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই ম্যাথটা বইয়ের মধ্যেই আছে, এই ম্যাথটা বইয়ের মধ্যেই আছে, বইয়ে পেয়ে যাবা। এই ম্যাথটা করিও, এই ম্যাথটা করিও, এই ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাকে বলে যে একটা তার আছে, মাঝ বরাবর বস্তু ঝুলাই দিলাম, তার 5 সেন্টিমিটার নিচে নেমে আসলো বা 2 সেন্টিমিটার নিচে নেমে আসলো, তারের ইয়ং এর গুণাঙ্ক কত? খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, হ্যাঁ, এটা একটু করে যাইও, ওকে। আর হালকা করে একটা জিনিস দেখে যাও, সেটা হলো পয়সনের অনুপাত বা পয়সনের অনুপাত, ওকে। আর কোনো কিছু তো তোমাদের এমনিও নাই, প্রবাহী পার্টটা তো নাই, সো বেঁচে গেছো। পয়সনের অনুপাতটা একটু দেখে যাও, ঠিক আছে, ওকে। বুঝেছেন? ম্যাথটা পারি, হ্যাঁ, পারলে তো খুবই ভালো, পারলে তো মানে খুবই ভালো। ম্যাক্সিমাম মানুষই পারার কথা এতদিনে, এই ম্যাথ তো অবশ্যই দেখছো, আই গেস এই ম্যাথ এতদিনে পারার কথা। যাই হোক, দেখেন ভাই, কারো ঝামেলা আছে এইটুকু নিয়ে? কারো ঝামেলা আছে? হু 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 হু। ভাইয়া চ্যাপ্টার 7 এর সাথে অন্য কোনো চ্যাপ্টারের কি কম্বিনেশন হতে পারে? চ্যাপ্টার 7 এর সাথে কম্বিনেশন আমার কাছে পার্সোনালি মনে হয় না চ্যাপ্টার 7 এর সাথে অন্য কোনো চ্যাপ্টার কম্বাইন করবে, এটা এখান থেকে সরাসরি দিয়ে দিবে, আমার কাছে পার্সোনালি মনে হয় না, ঠিক আছে। একটা জায়গায় কম্বিনেশন হতে পারে, সেটা চ্যাপ্টার 8 এ একটা কম্বিনেশন হওয়ার চান্স আছে। কিরকম কম্বিনেশন হওয়ার চান্স আছে আমি বলি। চ্যাপ্টার 8 এর সরল দোলক আছে না, সো সরল দোলকের ক্ষেত্রে তোমরা জানোই যে কার্যকরী দৈর্ঘ্য চেঞ্জ হলে কি হয়? দোলকের পর্যায়কাল চেঞ্জ হয়, ঠিক আছে। সো ইন দ্যাট কেস এখানে ওই তোমার ইয়ং এর গুণাঙ্ক টুণাঙ্ক ব্যবহার করে হয়তোবা তোমার দৈর্ঘ্য পরিবর্তনটা বের করা লাগবে। সো নতুন একটা দৈর্ঘ্য তুমি পাবা, সেই নতুন দৈর্ঘ্য ব্যবহার করে সরল দোলকের নতুন পর্যায়কাল বের করতে বলতে পারে, ঠিক আছে। সো আমাকে যদি বলে যে এই চ্যাপ্টারের সাথে অন্য কোনো কিছু কম্বাইন করে কোশ্চেন করেন, সো আমি এই কোশ্চেনই করে দিতাম হয়তোবা, যে এখানে একটা বস্তু ঝুলাইছি, বস্তু ঝুলানোর কারণে অবশ্যই তারের ইয়ং এর একটা গুণাঙ্ক আছে। সো ইয়ং এর গুণাঙ্কের জন্য তো তারের একটা প্রসারণ হবে, ইয়ং এর গুণাঙ্কের জন্য না, অ্যাকচুয়ালি তারের স্থিতিস্থাপকতার জন্য একটা তারের একটা প্রসারণ হবে। তার মানে কি আমরা তারের নতুন একটা দৈর্ঘ্য পাবো, ঠিক আছে। সেই দৈর্ঘ্য ব্যবহার করে হয়তোবা তোমার নতুন কার্যকরী দৈর্ঘ্য বের করা লাগবে, দেন নতুন পর্যায়কাল বের করা লাগবে, যদি কম্বাইন করে আর কি, বাট করার কথা না, ঠিক আছে। ভেক্টর স্কিপ করব, বুদ্ধিমানের কাজ হবে না মোস্ট প্রবাবলি, ঠিক আছে। বুদ্ধিমানের কাজ হবে না, ভেক্টর এখন স্কিপ করতে পারো, বাট ভবিষ্যতে স্কিপ করিও না। অ্যাডমিশনে ভেক্টর লাগবেই, এবং ভবিষ্যতে তুমি যাতেই পড়ো না কেন, আচ্ছা তুমি যদি এখন মেডিকেল চাও তাহলে তো লাগবে না, বাট ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসলে ভেক্টর লাগবে, এটার কনসেপ্ট ছাড়া আগাইতে পারবে না ইঞ্জিনিয়ারিং এ, ঠিক আছে। আরো অনেক বেশি ডাইমেনশনাল ভেক্টর লাগবে, এখন তো নর্মাল পড়াশোনা পড়ো, ঠিক আছে, ওকে। ওকে, সামনে আগাই, তাহলে সামনে আগাচ্ছি। এই চ্যাপ্টারে এতটুকুই, মানে আমার পার্সোনালি মনে হয় আর কি। আমরা চ্যাপ্টার 8-এ যাই বরং, চ্যাপ্টার 8, ওকে। এইটা মানে একটা কি, মানে এটা হলো মানে খেলে দেওয়ার মতো একটা চ্যাপ্টার, ঠিক আছে। মানে এই চ্যাপ্টার এত সোজা, মানে পোলাপান কেন এই চ্যাপ্টার ভয় পায়? এই চ্যাপ্টার হওয়া উচিত একটা মাস্ট রিড তোমার জন্য। মানে এত ছোট একটা চ্যাপ্টার, এত সোজা একটা চ্যাপ্টার, তুমি কেন এই চ্যাপ্টারটা পড়বা না ভাই? এটা বেশি সোজা, কারণ দেখো এই চ্যাপ্টারে একটা মেজর পার্ট আছে স্প্রিং। স্প্রিং তো তুমি চ্যাপ্টার 5-এই পড়ে আসতেছো, সো চ্যাপ্টার 8-এ এসে স্প্রিং আসলে সেরকম পড়াও লাগে না, জাস্ট স্প্রিং এর পর্যায়কালের ফর্মুলা জানলেই হয়, ঠিক আছে। আচ্ছা, সো প্রথম যে জিনিসটা লাগবে, সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন গতি, সরল ছন্দিত স্পন্দন গতি, এটার যাবতীয় সব ফর্মুলাই লাগবে, যে কোনো কিছু বের করতে বলতে পারে, এবং ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি অনেক ইজি,
ঠিক আছে, এটা কঠিন কিছু না, যদি তুমি গ্রাফিক্যালি মনে রাখতে পারো তাহলে কোনো ঝামেলাই নেই, ঠিক আছে। সো এটার সব ফর্মুলাই লাগবে আমি বলবো অবশ্যই, কারণ এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ফর্মুলাগুলো যে তোমার শুধুমাত্র সিকিউতেই লাগতেছে তা না, এগুলো কিন্তু এমসিকিউতেও লাগবে। এমসিকিউ যদি এই চ্যাপ্টার থেকে তুমি অ্যান্সার করতে যাও দেখবে ম্যাক্সিমাম জিনিসপত্র এখান থেকে আসছে, অথবা সরল দোলক থেকে আসছে, হয় এখান থেকে নাহলে সরল দোলক থেকে, ঠিক আছে। সো এখানে ফর্মুলা কিসের কিসের আছে, একটা আছে সরণের ফর্মুলা, একটা আছে বেগের ফর্মুলা, একটা আছে ত্বরণের ফর্মুলা, একটা আছে বিভব শক্তির ফর্মুলা, একটা আছে গতিশক্তির ফর্মুলা, আর একটা আছে মোট শক্তির ফর্মুলা, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে তোমাকে দশা বের করতে বলে, দশা বের করার ফর্মুলা কি বলো তো, দশা বের করার ফর্মুলা ওমেগা টি প্লাস মাইনাস ডেল, ঠিক আছে। যদি আই দশা বের করতে বলে, আদি দশা যদি বের করতে বলে শুধুমাত্র ডেল, আদি দশা যদি বের করতে বলে কি সেটা শুধুমাত্র ডেল। ওই যে আমাদের সমীকরণ আছে না, x ইজ ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস মাইনাস ডেল, সেইটাকে রেফারেন্স ধরে বলতেছে আর কি। দশা হলো ওমেগা টি প্লাস মাইনাস ডেল, আর আই দশাকে শুধুমাত্র ডেল। যদি বলে আদি সরণ বের করো, আদি সরণ মানে কি, আদি সরণ মানে t ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডের সরণ। সো যদি এরকম প্রশ্ন করে বসে যে আদি সরণ বের করো, যে কোনো কিছু আসতে পারে এখান থেকে, ঠিক আছে, আদি সরণ বের করো, তখন কি করবো বলো তো, এই যে সুন্দর করে খালি টি এর মান শূন্য বসাই দিবা, আর কিছু না। দ্যাট মিনস a sin প্লাস মাইনাস ডেল। ওকে, বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে, আরেকটা খুব প্রচলিত প্রশ্ন আছে, তোমাকে একটা কণার গতির সমীকরণ দিয়ে দিবে, দিয়ে বলবে ও কি সিম্পল হারমোনিক মোশনে গতিশীল নাকি না, ঠিক আছে। তোমাকে কি করবে, কণার গতির সমীকরণ দিবে, কণার গতির সমীকরণ দিবে, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, কণার গতির সমীকরণ দিবে, দেন জিজ্ঞেস করবে, দিবে দেন জিজ্ঞেস করবে সিম্পল হারমোনিক মোশনে গতিশীল নাকি না, জিজ্ঞেস করবে কণাটি সিম্পল হারমোনিক মোশনে গতিশীল নাকি না, কণাটি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলো তোমরা সলভ করছো কিনা, এই টাইপের কোশ্চেন সলভ করেছো, খুব ইম্পর্টেন্ট। যে দুইটা জোড়া লাগানো থাকে, সাইন 200t প্লাস 2 cos 500t, সিম্পল হারমোনিক মোশনে গতিশীল না, এটা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল না। মুখে মুখে দেখে, মানে তুমি চোখ দিয়ে দেখে বলতে পারবা। যদি দুইটার ফ্রিকোয়েন্সি সেম থাকে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলো বা নর্মাল ফ্রিকোয়েন্সি বলো, ফ্রিকোয়েন্সি সেম থাকলে, সাইন আর কস যে দুইটা কম্পোনেন্ট থাকবে, সেই দুইটা কম্পোনেন্টের ফ্রিকোয়েন্সি সেম থাকলে সিম্পল হারমোনিক মোশনে আছে, না থাকলে নাই, ঠিক আছে। কোনটা কি সিম্পল হারমোনিক মোশনে গতিশীল, এই প্রশ্ন করবে। কিন্তু এই যে আমি যে শর্টকাট টেকনিকটা বললাম, এটা তো তুমি সিকিউতে অ্যাপ্লাই করতে পারবা না, মানে চোখে দেখে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ ও কি সিম্পল হারমোনিক মোশন আছে নাকি নাই। বুঝার উপায় কি, তোমাকে তো নরমালি এরকম দেয়, তাই না, যে এটা দিছে, ধরো x ইজ ইকুয়ালস টু a1 sin 400t প্লাস a2 cos ধরো 400t দিলাম, এটা কি সিম্পল হারমোনিক মোশন আছে? হ্যাঁ, এটা সিম্পল হারমোনিক মোশন আছে। কেন? কারণ দুইটা কম্পোনেন্ট যে আছে সাইন কস, দুইটারই ফ্রিকোয়েন্সি সেম, একটা 400 আর একটাও 400, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সেম, দ্যাট মিন্স ফ্রিকোয়েন্সি উইল অলসো কাম আউট সেম। যেহেতু সেম, অবশ্যই সিম্পল হারমোনিক মোশনে আছে। বাট যদি ডিফারেন্ট হইতো, এখানে যদি 300 হইতো, সিম্পল হারমোনিক মোশনে হইতো না, ঠিক আছে। কিন্তু এটা তো চোখে চোখে দেখে বুঝলাম ভাই, বা এমসিকিউতে আসলে আমরা সলভ করতে পারবো। সিকিউতে কেমনে সলভ করবো? সিকিউতে কেমনে সলভ করে, তোমার প্রমাণ করা লাগে, এইটার অ্যান্সার করার জন্য তোমার প্রমাণ করতে হয় a is proportional to -x। যদি এইটা প্রমাণ করে দিয়ে আসতে পারো পরীক্ষার হলে, তাহলেই হয়ে যাবে, আর কিছু না, ঠিক আছে। এইটা তোমার প্রমাণ করে দিয়ে আসা লাগবে, a is proportional to -x। এ কেমনে বের করে? এ বের করার ফর্মুলা হলো সরণের ডাবল ডিফারেন্সিয়েশন, আর কিছু না। এখানে সরণটা কি টাইম ডিপেন্ডেন্ট না? সরণের ফর্মুলার মধ্যে টি আছে না, তো ত্বরণ কেমনে বের করবা? সরণকে দুইবার ডিফারেন্সিয়েট করবা, তার মানে এটাকে একবার ডিফারেন্সিয়েট করবা, আরেকবার ডিফারেন্সিয়েট করবা। যদি ডিফারেন্সিয়েশনের পর এরকম কোনো রেজাল্ট আসে যে a is proportional to -x বা a is equals to মাইনাস কোনো একটা কনস্ট্যান্ট ইনটু x, তাহলে তুমি কি বলবা? কণাটা সিম্পল হারমোনিক মোশনে আছে, ঠিক আছে। এ বের করার ব্যাপারটা কি, কেমনে করবা? x কে, যেটা দেওয়া থাকবে গতির সমীকরণে x ই দেওয়া থাকবে, বা সামটাইমস ভি দেওয়া থাকতে পারে, ভি দেওয়া থাকলে তো আরো সুবিধা, ডিফারেন্সিয়েশন একবার করা লাগবে, ঠিক আছে। যদি এক্স দেওয়া থাকে দুইবার ডিফারেন্সিয়েট করবা, যদি ভি দেওয়া থাকে একবার ডিফারেন্সিয়েট করবা, ঠিক আছে। বুঝতে পেরেছো? ওকে, এবং লাস্টে কি প্রমাণ করা লাগবে? ইজ প্রপোর্শনাল টু -x। যদি এটা করতে পারো, গুড টু গো, হয়ে গেছে, ঠিক আছে। সো এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা পড়তে হবেই, ওকে। শুরুর পার্ট থেকে এই জিনিসগুলোই পড়া লাগবে, ওকে। তো ফিজিক্স ফার্স্ট পেপার পড়ে কি আছে, ঠিক আছে, তো ভালো, দ্যাটস গুড। a is equals to -x না রে, a is proportional to -x, হ্যাঁ, equals to হওয়ার চান্স খুব রেয়ার, ওকে। আচ্ছা, এখান থেকে বিস্তার বের করতে বলতে পারে, যেটার বিস্তার কত? বিস্তার বের করার ফর্মুলা খুবই ইজি অ্যাকচুয়ালি, √a1²
প্লাস a2 স্কোয়ার। এটা হলো এই আদর্শ সমীকরণে যখন প্রকাশ করে, ওইটা যখন প্রমাণ করে, তখন এই জিনিস অটোমেটিক্যালি চলে আসে। সো যারা এতদিন পড়ছো এই জিনিসগুলো, এগুলো খুব সোজা জিনিস। যারা পড়ছো, যারা পড়নে নতুন করে আর এইসব প্রমাণ পড়া লাগবে না, এখন প্রমাণ পড়ার সময় না আর কি, কারণ এখন বেশি সময় নাই। সো এখন এগুলাই পড়ো, ম্যাথটা প্র্যাকটিস করো, ঠিক আছে? যারা পড়ছো ভালো, বাট যারা পড়ো নাই, নতুন করে এগুলো পড়া লাগবে না, কোনো দরকার নেই। এখন ম্যাথটা প্র্যাকটিস করো, এখন প্রমাণ পড়ার সময় না, ঠিক আছে? হয়েছে, সামনে আগাই। ওকে, আচ্ছা, সেকেন্ডে আসো। সেকেন্ডে যে পড়া লাগবে সেটা হলো স্প্রিংয়ের পর্যায়কালের ফর্মুলাটা একটু পড়িও। স্প্রিংয়ের পর্যায়কালের ফর্মুলা, হ্যাঁ, এটা খুবই ইজি, এটা একটু পড়ে রাখো খালি, হ্যাঁ, পর্যায়কালের ফর্মুলা। এবং যেটা মাস্ট পড়তে হবে সেটা হলো সরল দোলক এবং সেকেন্ড দোলক, হ্যাঁ, এইটা মাস্ট, সরল দোলক এবং সেকেন্ড দোলক। ভাই খুব হাই চান্স আছে চ্যাপ্টার 6 আর চ্যাপ্টার 8 মিলে কোয়েশ্চেন করার। চ্যাপ্টার 6 আর চ্যাপ্টার 8 মিলে কোয়েশ্চেন করতে পারে, খুব সুন্দর মতো করা সম্ভব, ঠিক আছে? এই দুইটা জিনিস খুব ভালো মতো পড়তে হবে, কারণ আমাদের সরল দোলকের যে ফর্মুলা, সেখানে কি গ্র্যাভিটি আছে না? গ্র্যাভিটি আছে তো। সো গ্র্যাভিটির চেঞ্জ হইলে কি সরল দোলকের পর্যায়কাল চেঞ্জ হয়ে যাবে না? হবে। সো চ্যাপ্টার 6 আর 8 মিলাই কিন্তু খুব সুন্দর মতো প্রশ্ন করা সম্ভব, খুব সুন্দর মতো, ঠিক আছে? তো এই সরল দোলক খুব ভালো মতো পড়া লাগবে, ঠিক আছে? এই ফর্মুলার মধ্যে যে কত রকমের ভ্যারিয়েশন আনা সম্ভব ভাই, তোমাকে বিভিন্ন টাইপের প্রশ্ন করতে পারে। তোমাকে বললো হঠাৎ করে পৃথিবীর কথার কথা, ধরো আমি তোমাকে একটা প্রশ্ন করলাম যে হঠাৎ করে পৃথিবীর কৌণিক বেগ 17 গুণ হয়ে গেছে। হঠাৎ করে একটা প্রশ্ন করতেছি, তোমরা উত্তর দিবে এটা, ঠিক আছে? তোমরা এটা উত্তর দিবে, এই প্রশ্ন আমি তোমাদেরকে করতেছি। ধরো এই প্রশ্ন আসছে এসএসসিতে, হঠাৎ করে পৃথিবীর কৌণিক বেগ বর্তমান কৌণিক বেগের 17 গুণ হয়ে গেছে, তাহলে বিষুব অঞ্চলে থাকা মানুষের হাতের সরল দোলকটির কি দুলবে নাকি দুলবে না? ঠিক আছে, হঠাৎ করে পৃথিবীর কৌণিক বেগ বর্তমান কৌণিক বেগের 17 গুণ হয়ে গেছে, তাহলে বিষুব অঞ্চলে দাঁড়িয়ে থাকা একটা মানুষের হাতের সরল দোলক কি দুলবে নাকি দুলবে না? দুললে পর্যায়কাল কত? দুললে পর্যায়কাল কত? চলো অ্যান্সার বলো। চলো 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 চলো, একটা প্রশ্ন করেছি তোমাদেরকে, হঠাৎ করে পৃথিবীর কৌণিক বেগ বর্তমান কৌণিক বেগের 17 গুণ হয়ে গেছে, তাহলে বিষুব অঞ্চলে দাঁড়িয়ে থাকা একটা মানুষের হাতে থাকা সরল দোলকটা কি দুলবে নাকি দুলবে না? দুললে পর্যায়কাল কত? চলো বলো, দেখতে চাই একটু। এনিওয়ান, কেউ পারবো? পারা উচিত ভাই, পারা উচিত, এখন তো পারা উচিত। বলো তো, বলেন বলেন বলেন, একটু শুনতে চাচ্ছি আপনাদের কাছে, বলেন। কেউ অ্যান্সার করতে চাচ্ছেন না? আমি কারো কাছ থেকে অ্যান্সার পাচ্ছি না, কেউ অ্যান্সার করতে চাচ্ছে না নাকি? আচ্ছা, তামিম বলছে দুলবে, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে পর্যায়কাল কত হবে? দুললে পর্যায়কাল কত হবে বলো? যদি দোলে তাহলে পর্যায়কাল কত হবে? ভাই 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 ভাই, দুলবে। আচ্ছা ফাইন ফাইন, দ্য অ্যান্সার ইজ দুলবে না, দ্য অ্যান্সার ইজ দুলবে না। ভাই যখন পৃথিবীর কৌণিক বেগ বর্তমান কৌণিক বেগের 17 গুণ হয়ে যাবে, তখন বিষুব অঞ্চলের গ্র্যাভিটি কত হবে জানো? 0। গ্র্যাভিটি কত হবে? 0 হবে, ঠিক আছে? কেন ভাইয়া? ওই যে ফর্মুলা, জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার্ড আর কস স্কোয়ার্ড ল্যামডা। জি এর ভ্যারিয়েশনের ফর্মুলা বসায় দেখো, জি প্রাইম 0 চলে আসবে। এবং যে জায়গায় গ্র্যাভিটি 0, সেখানে সরল দোলক কখনোই দুলবে না। সেটা তোমার পৃথিবীর কেন্দ্রে হতে পারে, সেটা স্পেসে হতে পারে, বিভিন্ন জায়গায় প্রশ্ন করে পৃথিবীর কেন্দ্রে সরল দোলকের পর্যায়কাল কত? সরল দোলক দুলবেই না এখানে, পর্যায়কাল ইনফাইনাইট, ঠিক আছে? সরল দোলক এখানে দুলবে না, ওকে? সরল দোলক পৃথিবীর কেন্দ্রেও দুলবে না, সরল দোলক স্পেসে যেও দুলবে না, যেখানে গ্র্যাভিটি নাই, সহজ কথা, সেখানেই সরল দোলক দুলবে না, ঠিক আছে? এই কনসেপ্টগুলো খুব ভালো মতো ক্লিয়ার থাকা লাগবে, ওকে? বা তোমাকে প্রশ্ন করবে এরকম যে একটা পাহাড়ের উপর নিয়ে গেলাম, ঠিক আছে? ধর একটা পাহাড় আছে, পাহাড়ের হাইট ধরো কথার কথা h মিটার, আমি এখানে দাঁড়াইছিলাম, এখানে আমার হাতে একটা সরল দোলক ছিল, আমি এখানে চলে গেলাম, ঠিক আছে? যাওয়ার পর দেখলাম যে হঠাৎ করে সরল দোলকের যে পর্যায়কাল 10% বেড়ে গেছে। পাহাড়ের উচ্চতা কত? সরল দোলকের পর্যায়কাল কি হয়েছে? 10% বেড়ে গেছে। পাহাড়ের উচ্চতা কত? ঠিক আছে? এই টাইপের ম্যাথ কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথ খুব বেশি ইম্পর্টেন্ট। ভাই তুমি এখান থেকে এখানে গেছো, পর্যায়কাল চেঞ্জ হয়েছে, পর্যায়কাল চেঞ্জ হলে ফর্মুলা কি হয় বলো তো? টি প্রাইম বাই টি ইজ ইকুয়ালস টু রুট ওভার জি ডিভাইডেড বাই জি প্রাইম। সো এখান থেকে আমাদের জি প্রাইমটা বের করা লাগবে। দেন জি প্রাইম যদি বের করে ফেলো, আমরা কি জানি? জি প্রাইম বাই জি, বা জি প্রাইম বাই জিও বের করতে পারো তুমি একবারে, ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এখান থেকে হাইটটা বের করে ফেলা লাগবে, ঠিক আছে? সো এই টাইপের ম্যাথগুলা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, এগুলো আপনার জানা থাকা লাগবে, ঠিক আছে? বুঝছেন? বা আপনাকে এরকম প্রশ্ন করলো যে কোনো এক শীতের রাতে
সরল দোলকে কি হয়েছে, ধরো তোমার কি হয়েছে, কোন একটা শীতের রাতে তাপমাত্রা 30°C কমে গেছে, সো তোমাকে ওখানে সরল দোলকের যে সুতো আছে সেটা দৈর্ঘ্য প্রসারণ সহগটা দিয়ে দিছে, ঠিক আছে, দিয়ে বলবো যে এখন পর্যায়কাল কত, সো ওই কার্যকরী দৈর্ঘ্যে কি চেঞ্জ হচ্ছে সেটা বের করা লাগবে তাপমাত্রা কমার কারণে, দেন নতুন পর্যায়কাল বের করা লাগবে। সো এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড দোলকের যে একটা ব্যাপার আছে, সময় বাড়া কমার যে একটা ব্যাপার, দিনে 3 সেকেন্ড ধীরে চলতেছে, দিনে 10 সেকেন্ড দ্রুত চলতেছে, ঘন্টায় 10 সেকেন্ড ধীরে চলতেছে, ঘন্টায় 10 সেকেন্ড দ্রুত চলতেছে, চ্যাপ্টার লাস্ট আছে এগুলা, এই জিনিসগুলো পড়ে যাওয়া লাগবে ঠিকঠাক, ঠিক আছে, বুঝছেন 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 ভাই স্প্রিং এর পর্যায়কালের সূত্রটা একটু দেখান তো, মনে পড়তেছে না। স্প্রিং এর পর্যায়কালের সূত্র 2π√m/k, ঠিক আছে, t is equals to 2π√m/k, ওই 2π/ω থেকে, ω is equals to কি √k/m না, সো উল্টাই গেলে √m/k হবে, ওকে। ভাই এত পেঁচাবে না এইচএসসি তে হোপফুলি, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, না পেঁচালে ভালো, না পেঁচালে ভালো, না পেঁচালে ভালো, ওকে মনে পড়ছে, ওকে ঠিক আছে, ওকে সবাই ঠিকঠাক, তাহলে সামনে আগাই নাকি, হয়েছে। তাহলে চ্যাপ্টার 10 নিয়ে একটু কথা বলি, সবচেয়ে ইজি চ্যাপ্টার, চ্যাপ্টার 10 তো আসলে ইজি তাই না, ম্যাক্সিমাম জিনিসপত্র কেমিস্ট্রি থেকেই পড়ে আসো। চলো চ্যাপ্টার 10, এটা খুব বেশি সময় করব না। সো প্রথম দিকের সবকিছুই পড়িও, সবকিছুই, চার্লস বয়েল, গেলুসাক সব, অ্যাভোগাড্রো টেড্রো সব, ঠিক আছে। সো প্রথম দিকের সবই আমরা পড়বো। প্রথম দিক এটা তো সোজা, কেমিস্ট্রিতেও পড়ো, এটা মনে হয় না প্যারা হবে। সো প্রথম দিকের সবই পড়বো, ঠিক আছে, প্রথম দিকের সবই পড়বো, ওকে ঠিক আছে। আচ্ছা এখন একটা জায়গায় গিয়ে ঝামেলা হবে, সেটা হলো গ্যাসের গতিশক্তি বের করা নিয়ে, ঠিক আছে। জানি যে জিনিসটা তোমরা বলতা হয়তো বা, আমি ক্লিয়ার করে দিই। আমরা জানি কি গ্যাসের গতিশক্তি বের করার ফর্মুলা কি, ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 মাল্টিপ্লাইড বাই এনআরটি। বাট কেমিস্ট্রিতে সব জায়গায় 3 লিখছে, ফিজিক্সও কোনো কোনো বইয়ে ওই ডিগ্রি অফ ফ্রিডম সব জায়গায় 3 লিখছে, বাট ওইটা অ্যাকচুয়ালি রৈখিক গতিশক্তি, ঠিক আছে। সো তোমাকে র্যান্ডমলি প্রশ্ন করলো যে নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি বের করো। কোনো একটা পাত্রের মধ্যে 2 মোল নাইট্রোজেন গ্যাস আছে বা এত গ্রাম নাইট্রোজেন গ্যাস আছে, সেই পাত্রের তাপমাত্রা ধরো 300°C, ওই পাত্রে থাকা নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি বের করো, ঠিক আছে। এখন তুমি কেমিস্ট্রি বইয়ে পড়ে গেছো 3/2 ইন্টু এনআরটি, তুমি কোনো কোনো ফিজিক্স বইও দেখছো 3/2 ইন্টু এনআরটি, বাট অ্যাকচুয়াল ফর্মুলাটা কি, অ্যাকচুয়াল ফর্মুলা হলো ডিগ্রি অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই এনআরটি। তাহলে ভাই আমি পরীক্ষায় কি করব, স্যার কোনটা রাইট দিবে কোনটা কাটা দিবে এটা আমার পক্ষে বলা সম্ভব না, বাট আমি তোমাকে সবচেয়ে সেফ অপশনটা দেখাচ্ছি, ঠিক আছে। তুমি 3টা অ্যান্সার লিখবা। তোমার প্রথম অ্যান্সার হবে যে নাইট্রোজেন গ্যাসের রৈখিক গতিশক্তি, তুমি 3টা অ্যান্সার লিখবা। নাইট্রোজেন গ্যাসের রৈখিক গতিশক্তি ইজ ইকুয়ালস টু 3/2 ইন্টু এনআরটি, ঠিক আছে। কারণ নাইট্রোজেন গ্যাসের রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম কয়টা, 3টা, দ্যাটস ওয়াই 3/2 ইন্টু এনআরটি, ওকে। নাইট্রোজেন গ্যাসের কৌণিক গতিশক্তি বলো তো, নাইট্রোজেন গ্যাসের কৌণিক ডিগ্রি অফ ফ্রিডম কয়টা, 2টা তাই না, তাহলে 2/2 ইন্টু এনআরটি, ওকে। এবং ফাইনালি লিখবা নাইট্রোজেন গ্যাসের টোটাল গতিশক্তি, টোটাল ডিগ্রি অফ ফ্রিডম কয়টা নাইট্রোজেন গ্যাসের, 5টা, দ্যাট মিনস 5/2 এনআরটি। আমার মনে হয় না যে এই 3টা বের করতে খুব বেশি সময় লাগবে, ঠিক আছে। একটা বার এনআরটির মান যদি বের করে ফেলো, একটাকে 3/2 দিয়ে গুণ করবা, একটাকে 1 দিয়ে গুণ করবা, আর একটাকে 5/2 দিয়ে গুণ করবা, কঠিন কিছু, কঠিন না, বাট এটা লিখে আসলে তোমার কাটবে কোথায় ভাই, ঠিক আছে, বুঝছো। সো যদি কোনো গতিশক্তির প্রশ্ন আসে এটা লিখে দিও, তাহলেই হবে। কেমিস্ট্রিতে কি লিখবা বলতে পারবো না, ওটা কেমিস্ট্রি টিচাররা ভালো বলতে পারবে কেমিস্ট্রিতে কোনটা প্রেফার করা হয়, বাট ফিজিক্সে আই উইল প্রেফার দিস থিং। এটা খুব ভালো মতো গুছাই লেখা এসো, কাটার কোনো সম্ভাবনা আর থাকবে না, ঠিক আছে। এইটা একবার লিখে আসলে কোনো ঝামেলা নাই আর, ওকে। এখন যদি তোমাকে প্রশ্ন করে কার্বন ডাইঅক্সাইডেরও সেম, ধরো প্রশ্ন করছে পানির জন্য কি হবে, পানি তো আর রৈখিক বহু পারমাণবিক গ্যাস না, তখন এখানে হবে 3/2 এনআরটি, রৈখিক সবসময় 3/2 এনআরটি। কৌণিকটা কি হবে বলো তো, কৌণিক ডিগ্রি অফ ফ্রিডম তখন 3টা, সো 3/2 এনআরটি, আর টোটালটা কি হবে বলো তো 6/2 এনআরটি, ওকে। পারবা হোপফুলি, ঝামেলার কথা না, ওকে পারবো সবাই, পারবো। আচ্ছা আর শেষের দিক থেকে যেটা পড়তে হবে সেটা হলো শিশিরাঙ্ক, হ্যাঁ শিশিরাঙ্কটা একটু ভালো মতো, শিশিরাঙ্কটা একটু ভালো মতো, ওকে। শিশিরাঙ্ক আর একটা হলো যে আপেক্ষিক আর্দ্রতা, মানে এই দুইটা তো কাজে লাগে, একই জিনিসই তো, এই দুটো জিনিস পড়লেই হবে, ঠিক আছে। ওই একটা ম্যাথ আছে না যে ঘরের তাপমাত্রা এত থেকে এততে নামানো হলো কত % বাষ্প ঘনীভূত হবে, ওই ম্যাথটা করে যাও, ঠিক আছে।
কত পার্সেন্ট বাষ্প ঘনীভূত হবে, এটা একটা ম্যাথ আছে আমির হোসেন স্যারের বই, অন্যান্য বইও থাকতে পারে, আমি আমির হোসেন স্যারের বই দেখছিলাম। যাই হোক, এরকম একটা ম্যাথ আছে আমির হোসেন স্যারের বই, যে তোমার এরকম যে একটা রুমের তাপমাত্রা এত, রুমের মধ্যে এতখানি জলীয় বাষ্প আছে, রুমের শিশিরাঙ্কের তাপমাত্রা এত, রুমটাকে এত তাপমাত্রায় নেওয়া হলো, তাহলে রুমের জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে। খুবই সোজা একটা ম্যাথ, শিশিরাঙ্কের নিচে নেমে যায় তার জন্য ঘনীভূত হয়, ঠিক আছে, খুবই সোজা ম্যাথ। ওকে, সো ওইটা করে যাও, ওই ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি একটু লিখেও দিচ্ছি যে কত পার্সেন্ট ঘনীভূত হবে, কত পার্সেন্ট বাষ্প ঘনীভূত হবে, বাষ্প ঘনীভূত হবে, ঠিক আছে, এই হলো তোমাকে প্রশ্ন করছে, ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা। আপেক্ষিক আর্দ্রতা থেকে এইটা তোমার আমির হোসেন স্যারের বই পেয়ে যাবো, বা বিভিন্ন গাইড টাইডেও পেয়ে যেতে পারো, ডিসকাসে যাচ্ছি না আমি। আর যেটা বলতে চাচ্ছিলাম, আপেক্ষিক আর্দ্রতা থেকে যেটা তোমার জানা লাগবে, কোনো একটা ম্যাথ দিয়ে তোমাকে শুধু আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলার সম্ভাবনা কম আমার কাছে মনে হয়। তোমাকে এরকম জিজ্ঞাসা করবে যে ওই জায়গার ওয়েদারটা কেমন। সো আপেক্ষিক আর্দ্রতা বিভিন্ন রকম হলে ওয়েদার কিরকম হয় তার পার্সপেক্টিভে সেটা তোমরা জানো হয়তো বা। 40%-এর নিচে মানে কি, ত্বক ত্বক ফেটে যায়, ত্বক থেকে পানি বের হয়ে যায়। 40 থেকে 60টা কি আরামদায়ক, আবার 60-এর উপরে গেলে সেটা কি মনে হয়, অস্বস্তিকারক মনে হয়, ঠিক আছে। সো এই জিনিসগুলা একটু পড়ে যাওয়া লাগবে। ধরো তোমাকে বললো যে একটা জায়গার বিভিন্ন ইনফরমেশন দিয়ে দিছে, দিয়ে তোমাকে প্রশ্ন করছে তুমি বাংলাদেশের কোন অঞ্চলে আছো। ধরো একটা এলাকার আপেক্ষিক আর্দ্রতা আসছে 80%, কত আসছে 80%, ঠিক আছে, এটা আসছে তোমাকে ম্যাথে যে ইনফরমেশন দিছে তার উপর বেস করে সেই এলাকার আপেক্ষিক আর্দ্রতা আসছে 80%। তোমাকে প্রশ্ন করছে তুমি বাংলাদেশের কোন অঞ্চলে আছো, বলো তো বাংলাদেশের কোন অঞ্চলে আছো, বলো তুমি বাংলাদেশের কোন অঞ্চলে আছো, বলো, এটা উত্তর দাও, এটার উত্তর দাও। তোমাকে ম্যাথের মধ্যে বিভিন্ন ইনফরমেশন দিছে, ঠিক আছে, দেওয়ার পর তোমার আপেক্ষিক আর্দ্রতা বের হইছে এটা, হ্যাঁ, তোমাকে প্রশ্ন করছে তুমি বাংলাদেশের কোন অঞ্চলে আছো, বলো বলো বলো। উরবানা শাইলাম, আচ্ছা আচ্ছা, সি বিচ, ইয়েস, গুড গুড গুড, হ্যাঁ, দক্ষিণাঞ্চলে আছো, দক্ষিণাঞ্চলে আছো, তুমি কোথায় আছো, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আছো। এই জিনিসগুলো বোঝা লাগবে। দেখো কেমনে বুঝলাম ভাই, আপেক্ষিক আর্দ্রতা অনেক বেশি মানে কি, বাতাসে জলীয় বাষ্প অনেক বেশি। এখন বাতাসে জলীয় বাষ্প কোথায় বেশি হবে, যেখানে পানি আছে অনেক বেশি। পানি কোথায় সবচেয়ে বেশি, সমুদ্রে। তো সমুদ্র অঞ্চলে গেলে আমাদের সবসময় অস্বস্তি লাগে, সবসময় অস্বস্তি লাগে, গায়ের ঘাম শুকায় না, কেন, কারণ ওইখানে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা অনেক বেশি, ঠিক আছে। সো এই জিনিসগুলো, এই কনসেপ্টগুলো আপনার যদি ক্লিয়ার থাকে তাহলে সমস্যা নাই। আর আপেক্ষিক আর্দ্রতা থেকে আমি সবসময় বলি যে সরাসরি দিবে না যে আপেক্ষিক আর্দ্রতা কত, তোমাকে তোমার অনুভূতি ব্যক্ত করতে বলবে, কোন অঞ্চলে আছো ব্যক্ত করতে বলবে, কোন সিজন চলতেছে, গরমকাল না শীতকাল না বর্ষাকাল, এগুলো বের করতে বলবে। সো এগুলো জানা থাকা লাগবে, তাহলেই হবে, ঠিক আছে। চলেন, ঠিক আছে, সাউথ, হ্যাঁ হ্যাঁ, সাউদার্ন পার্ট, ইয়া, কারেক্ট কারেক্ট কারেক্ট, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি 5টা চ্যাপ্টার নিয়ে সাজেশন। ওকে, আর তোমরা অনেকে এখন জিজ্ঞাসা করছো যে ভাই কোন কোন চ্যাপ্টার পড়ে যাব। সো আমি 3টা তো আসলে বেশি রিস্ক হয়ে যায়, যে ভাই আমি 3টা পড়বো, 3টা অ্যান্সার করবো, বেশি রিস্ক হয়ে যায়। সো আমার মনে হয় অন্তত 4টা করে পড়া উচিত। সো আমি 4টা করে কয়েকটা করে কম্বিনেশন লিখতেছি, যার যেটা ভালো মনে হয় করতে পারো, ঠিক আছে। আমার কাছে যেগুলো মানে স্ট্যান্ডার্ড মনে হয়েছে আর কি, ভেক্টর প্লাস হলো, আমি চ্যাপ্টারগুলোর নাম লিখে দিই, হ্যাঁ, খুদাই ইয়া নষ্ট না করি। চ্যাপ্টার 2 + 5 + 6 + 8, এটা একটা কম্বিনেশন হতে পারে, সুন্দর একটা কম্বিনেশন, ঠিক আছে। এগুলো সব ইন্টার রিলেটেড, 5 6 8, ঠিক আছে। সেকেন্ড যেটা হতে পারে, আপনার যদি ইয়া পড়তে কঠিন লাগে, চ্যাপ্টার 6 পড়তে যদি কঠিন লাগে, যদিও 8-এর জন্য 6 আপনার একটু হলেও পড়াও লাগবে, বা যদি ভেক্টর পড়তে কঠিন লাগে, ইন দ্যাট কেস বলবো 5 + 6 + 7 + 8। যদি কেউ ভেক্টর স্কিপ করতে চাও, বাট আমি বলবো ভেক্টর স্কিপ করিও না, বাট তাও যদি কেউ করতে চাও এভাবে করতে পারো, ঠিক আছে। আচ্ছা, ভেক্টরের আরেকটা ভালো রিপ্লেসমেন্ট হতে পারে 5 + 6 + 8 + 10, কারণ 10 নম্বর চ্যাপ্টারটা অনেক সোজা, 10 নম্বর চ্যাপ্টারটা অনেক সোজা, ঠিক আছে, এটা পড়তে পারো। ওকে, সো এই হলো মানে আমার কাছে মনে হয়, কারণ 5 6 8 আমার কাছে মনে হয় যে ভাই তিনটাই কিন্তু, দেখো এই তিনটা কিন্তু রিলেটেড, 5 6 8 কিন্তু বেশিই রিলেটেড, ঠিক আছে। সো একটা পড়লে আসলে আর একটা লাগে, হ্যাঁ। সো এই তিনটা একবারে পড়ে ফেলাই ভালো আমার কাছে মনে হয়। আর কেউ যদি এই 5 6 8-এর মধ্যে কোনো একটা চেঞ্জ করতে চাও, তাহলে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাতে চেঞ্জ করতে পারো। সো 5 6 আর 8 এই তিনটা হলো একটু রিলেটেড, হ্যাঁ। যদি কোনোটা চেঞ্জ করতে চাও তোমার ইচ্ছা মতো করতে পারো, যদি কোনোটা চেঞ্জ করতে চাও তোমার ইচ্ছা মতো করতে পারো, চেঞ্জ করতে
চাও তোমার ইচ্ছে মতো করতে পারো। সেই চ্যাপ্টারগুলো আসলে সোজা, তার জন্যই নাম লেখা, ইচ্ছে মতো করতে পারো। আর বাকিগুলো যদি আপনি অন্যভাবে পড়ে থাকেন তাতেও কোনো সমস্যা নেই, কেউ যদি সব পড়ে থাকেন তাহলে তো আরও ভালো, বাকিটা আপনাদের ইচ্ছা। বাট আমার সাজেশন এখানেই থাকবে, কেউ চাইলে এইগুলো পড়তে পারেন এবং কোন কোন চ্যাপ্টারে কী কী পড়া লাগবে সব কিছুই লেখা আছে, দেখলেই বুঝে যাবেন একবার। অ্যান্ড যদিও আমি বলবো যে সব কিছুই পড়িয়েন, বাট তাও যাদের অবস্থা বেশি খারাপ, একদম হিমশিম খাচ্ছ, দেন তোমরা এই জিনিসগুলো একটু ফলো করতে পারো। আই হোপ একটু বেনিফিটেড হবা, ঠিক আছে? 2, 5, 6, 7, 10, হ্যাঁ সমস্যা নাই। আমি তো বললামই, তোমরা যদি কোনোটা করতে চাও করতে পারো, সমস্যা নাই। সব কিছু থেকেই তো আসবে, সব কিছু থেকেই তো কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? চ্যাপ্টার 4 যদি পড়তে চাও পড়তে পারো, সমস্যা নাই। 2, 5, 7, 10 বেস্ট কম্বিনেশন। ভাই দেখো অনেকে আছে যারা ভেক্টর পড়তে চায় না, আমি তাদের জন্য ভেক্টরটা স্কিপ করে গেছি। আমার কাছে কেন জানো এই 3টা চ্যাপ্টার সবচেয়ে বেশি লাগে, 5, 6, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। তুমি যেমন বললা, কোনটা যেমন বললা 2, হ্যাঁ যে 2, 6, 7, 8 ঠিক আছে, দ্যাটস গুড, হ্যাঁ এটা ঠিক আছে। 6 আর 8 মানে এই দুইটা আসলে একটা পড়লে আর একটা পড়া উচিত, মানে 6 আর 8 ঠিক আছে, একটা পড়লে আর একটা পড়া উচিত এই দুটোর মধ্যে। আবার আমি 5-এর কথা কেন বলছি, কারণ 8-এর কিছু কিছু জায়গায় চ্যাপ্টার 5 লাগে, তার জন্য বলছি আর কি 5-এর কথা, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলতে আমি ভুলে গেছি ভাই, তোমাদের যেটা পছন্দ তোমরা পড়ো, সমস্যা নেই। আমি তো জাস্ট আমার মতো করে বলছি, তোমাদের যেটা পছন্দ পড়ো, কারণ কোয়েশ্চেন তো সব চ্যাপ্টার থেকে আসবে। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, চ্যাপ্টার 6-এর যেটা বলতে খেয়াল ছিল না, সেটা হলো এরকম কোয়েশ্চেন কিন্তু আসে যে তোমার কৃত্রিম উপগ্রহের বিভব শক্তি, গতি শক্তি আর মোট শক্তি বের করতে বলে। এটা কোনো বইয়ে লেখা নেই, এটা একটু পড়ে যাও, ঠিক আছে? কৃত্রিম উপগ্রহের বিভব শক্তি, গতি শক্তি আর মোট শক্তি বের করতে বলে সামটাইমস, এটা একটু পড়ে যাও, এটাও সাজেশনে থাকবে, ঠিক আছে? ওকে, বুঝছেন? এটা তো জাস্ট আমার মতো করে একটা বললাম, বাকিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। আপনারা যে চ্যাপ্টারে স্ট্রং, আপনারা অবশ্যই সেই চ্যাপ্টার পড়বেন, বাট যারা একদমই দুর্বল, একদমই দিশেহারা, তারা এগুলোর মধ্যে কোনো একটা ফলো করতে পারো, তোমার কাছে যেটা ভালো মনে হয়, ঠিক আছে? আর যদি 6, 7, 8-এর 5, 6, 8-এর মধ্যে কোনো একটা পড়ে না থাকো, ইন দ্যাট কেস সেই চ্যাপ্টারটাকে তুমি তোমার পছন্দ মতো একটা চ্যাপ্টার দিয়ে রিপ্লেস করতে পারো, ঠিক আছে? বুঝছেন? ওকে, ভাইয়া টেস্ট পেপারের বোর্ডের ম্যাথগুলো এখন করলেই হবে? না না না, শুধুমাত্র বোর্ডের ম্যাথ করলে কেন এইচএসসি কভার হবে? এটা কেমন কথা ভাইয়া? তুমি লাস্টে এসে বলতেছো যে জাস্ট বোর্ডের ম্যাথ করলেই হবে? না না, শুধু বোর্ডের ম্যাথ করলে হবে না, অবশ্যই বই অবশ্যই পড়া লাগবে, তার সাথে বোর্ডের ম্যাথ করো বা অন্যান্য সিকিউ প্র্যাকটিস করো, বইয়ের পিছনে ম্যাথ প্র্যাকটিস করো, এগুলো করা লাগবে। শুধুমাত্র বোর্ডের ম্যাথ দিয়ে হবে বলে আমি তোমাকে আশা দিব না, আমি দিব না এটা, ঠিক আছে? ভাইয়া কখয়ের সাজেশন দিলে ভালো হতো, এটা আজকে না, এটা অন্য একদিন হয়তো বা 2 পেপার মিলে একবারে দিব, বাট আজকে না, ঠিক আছে? আজকে শুধুমাত্র এটুকুই। ভাইয়া এমসিকিউ, আচ্ছা এগুলো আমি আরেকদিন বলি নাকি? আজকে তো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আজকে আর না বলি, আমারও পরীক্ষা চলতেছে, আমারও পড়তে বসা লাগবে, সো আজকে এগুলো নিয়ে না বলি, ঠিক আছে? আর বলবো আমি এখন মানে পরীক্ষা শেষের দিকে তো আমার, সো আমি এসে তোমাদের মানে বলবো, সবই বলবো, সমস্যা নেই। আজকে জাস্ট কি কি পড়া লাগবে চ্যাপ্টারে সেগুলো বলে গেলাম, পরের দিন এসে সেকেন্ড পেপারেরটা বলবো, তারপর তোমার ক খ বলো, মানে অনুধাবন বলো বা এমসিকিউ বলো, সবই বলবো, সমস্যা নেই, ঠিক আছে? ওকে ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন অ্যান্ড পড়াশোনা করেন ভাই। 22 ব্যাচ, এখন কিন্তু সময় নেই একদমই, এখন সময় নষ্ট করে একদম বোকামি হয়ে যাবে, ঠিক আছে? এখন পড়তে বসো, ঠিকঠাক পড়াশোনা করো, তুমি যে চ্যাপ্টারগুলো পড়ছো সেগুলো ভালো মতো রিভাইজ দাও, এখন সময় নষ্ট করিও না। আর এখন মানে এই যে অন্যান্য ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো, সেগুলো পরে পরীক্ষার পরে করতে পারবা, এখন করার দরকার নেই, ঠিক আছে? অ্যান্ড সবচেয়ে বড় কথা, সুস্থ থাকো। অসুস্থ থেকে কিন্তু কাজ হবে না, অসুস্থ থেকে পরীক্ষা ভালো করতে গিয়ে বহুত প্যারা খেয়ে যাবা। সুস্থ থাকো, সুস্থ থাকাটা খুব বেশি জরুরি এখন। খাওয়া দাওয়া করো ঠিকঠাক, ঘুমাও ঠিকঠাক অ্যান্ড পড়ো ঠিকঠাক, ঠিক আছে? অ্যান্ড পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, পরীক্ষা জীবন অনেক দিছো, আর একটা পরীক্ষাও দিবা, ওকে? ভয় পাওয়া যাবে না, ঠান্ডা থাকা লাগবে, মাথা ঠান্ডা থাকলে পরীক্ষা এমনিই ভালো হবে। এখন মাথা গরম করে যতটুকু পড়ে গেছো ততটুকু যদি আওলাই দিয়ে আসো, লাভ নাই, কোনো লাভ নাই, ঠিক আছে? মাথা ঠান্ডা রাখো, দিস ইজ দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু, ঠিক আছে? এটা তোমার কন্ট্রোলে আছে ভাই। তুমি এখন নতুন করে বই শেষ দিতে পারবা নাকি পারবা না, সেটা কিন্তু মানে তোমার হাতে নাই আর কি, ঠিক আছে? কারণ এখন সময়টা লিমিটেড, কিন্তু পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখবা নাকি রাখবা না, সেটা তোমার হাতে আছে। পরীক্ষার হলে যদি মাথা ঠান্ডা রাখতে পারো, অন্তত তোমার ইফিসিয়েন্সি তো বেশি হবে। তোমার ইনপুট কেমন ছিল সেটা আগের জিনিসের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? বাট তোমার আউটপুট কেমন হবে সেটা কিন্তু তোমার মাথার উপর ডিপেন্ড করবে, তুমি মাথা কি ঠান্ডা রাখতেছো নাকি গরম রাখতেছো। সো পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখা খুব বেশি জরুরি, ঠিক আছে? পরীক্ষা যদি কোনো একটা খারাপও হয়, সামহাও উপরওয়ালা না করুক, যদি খারাপ হয়ে যায়, সেইটার প্রভাব কোনোভাবেই পরেরটার উপর পড়তে দেওয়া যাবে না, কোনোভাবেই না।
ঠিক আছে, এই ব্যাপারগুলো যেন মাথায় থাকে। সো ঠান্ডা মাথায় পড়তে থাকো, ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, পরীক্ষা অবশ্যই ভালো হবে। ঠিক আছে বাচ্চারা, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই আসি, গুড নাইট।